আচ্ছা, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্টে জানাও। যদিও আমি আমার আইপ্যাড থেকে লগ ইন করতে পারতেছি না এখনো। দাঁড়াও, ওয়েট এ সেকেন্ড, আমাকে কিছুক্ষণ সময় দাও তোমরা। বুঝলাম না জয়েন কেন করতে পারতেছি না। ওকে, সমস্যা নাই, কিছুক্ষণ পর পর তোমাদের প্রশ্ন থাকলে সেটা দেখব, প্রবলেম নাই। জাস্ট আমাকে এতটুকু জানাও আমার ভয়েস তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, আজকে ভয়েস ক্লিয়ার আছে কি না। সো আমরা অনেক দিন পর আবারও লাইভ ক্লাস করা শুরু করলাম। তো আমরা আজকে পড়বো হচ্ছে অণুজীব চ্যাপ্টারটাতে শুরু করব। সো অণুজীব চ্যাপ্টারটা একটা কথা বলি, বিশেষত্ব আছে হচ্ছে এইটাই, যদি আমার ক্লাস থেকে অণুজীব বুঝে যেতে পারো আমি তোমাকে কনফিডেন্স দিতে পারি যে তুমি এই এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ তুমি ভুল করবা না, এটা আমার গ্যারেন্টি। এই চ্যাপ্টার অনেক কঠিন, আমি আগেই বলতেছি এই চ্যাপ্টারটা অনেক কঠিন, যদিও একটা টিচার হিসেবে কখনোই স্টুডেন্টকে ভয় লাগানোর কারণ নাই যে একটা চ্যাপ্টার অনেক কঠিন, কিন্তু আমি একটা কথা এটাও বলবো, আমি তোমাকে যেভাবে অণুজীব ইনশাআল্লাহ পড়ায় দিব সেইটা হবে তোমার জন্য সবচাইতে সহজ চ্যাপ্টার। কারণ আমার কাছে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে অণুজীব লাগতো কঠিন, কিন্তু আমি যখন টিচার হইছি তখন আমার কাছে মনে হয় অণুজীব পড়ানোর অনেক বেশি সহজ। ঠিক আছে, সো এই জন্য আমি বিশ্বাস করি যে তোমাদেরকে অণুজীবটা আমি খুব সহজ করে পড়াই দিতে পারবো। সো মাথায় রাখবা, ক্লাসে সর্বোচ্চ অ্যাটেন্টিভনেস মাথায় নিয়ে ক্লাস করতে বসবা, তাতে করেই তোমরা এই চ্যাপ্টারের সব কিছু নখদর্পণে রাখতে পারবা। ঠিক আছে, তো দেখি কি কেমন কমেন্ট করলাম। অল ক্লিয়ার ভাইয়া, ভয়েস ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করে দিই, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, তোমাদের একটা দাবি ছিল, সেই দাবিটা হচ্ছে যে ভাইয়া আপনি স্লাইড ধরে ধরে পড়াইলে স্লাইড তুলতে তুলতে আমাদের পুরাটা দিন চলে যায়, এই জন্য হচ্ছে আমাদের একটু পড়ার সমস্যা হয়। ঠিক আছে, তাহলে তোমাদের জন্যই অনেকে পোস্ট করছিল, যে এক দুজন পোস্ট করছে এবং আমাকে ইনবক্সে বেশ কয়েকজন বলছে ভাইয়া যে বই দেখাই পড়ান, বইয়ের থেকেই পড়ান, পাশাপাশি হচ্ছে যদি আমার কিছু লিখে পড়াইতে হয় সেটা আমি ডিরেক্ট বোর্ডে ভাবে লিখে পড়াবো। সো এই অ্যাপ্রোচে আমরা আজকে দেখি চ্যাপ্টারটা শুরু করি, দেখা যাক এই অ্যাপ্রোচ তোমাদের ভালো লাগে কিনা এবং আমিও তোমাদেরকে স্বাচ্ছন্দ্যে সুন্দর মধ্যে সবকিছু বুঝাই দিতে পারি কিনা ইনজিস্টে। ঠিক আছে, আমরা স্লাইড নির্ভ পড়ায় যাচ্ছি না আজকে তাহলে। সো আসো, শুরুতে একটা কথা বলবো যে অণুজীব চ্যাপ্টারটার মধ্যে যখন তুমি বই উল্টাবা, আমি তোমাকে বইয়ে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। বইয়ে তুমি মোটামুটি তিনটা জিনিস পাবা, তিনটা জিনিস পাবা ভাইয়া। ঠিক আছে, তিনটা জিনিস পাবা। কি কি ভাইয়া? এক নাম্বার হচ্ছে ভাইরাস, এক নাম্বার হচ্ছে ভাইয়া ভাইয়া ভাইরাস, আবার ভাইয়া ভাইরাস লিখেও না। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে ভাইরাস, দুই নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া, দুই নাম্বার হচ্ছে ভাইয়া কি বলো, ব্যাকটেরিয়া। ঠিক আছে, ওই যে লাইফ বয়ের অ্যাড দেয় না, 99.99% ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ওই 0.1% ব্যাকটেরিয়া যে মারা যায় না। ঠিক আছে, দুষ্টু ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরকম তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে ওই 0.1% স্টুডেন্ট দেখা যাবে কি সব সময় সবগুলা ব্যাচে হচ্ছে যে একটু দুষ্টামি করবে, তারা তাদের দুষ্টামি কেউ থামাইতে পারবে না, তাদেরকে পড়ালেখা আনতে একমাত্র আল্লাহই হয়তো পারবে। ঠিক আছে, আচ্ছা, ভাইরাস ব্যাকটেরিয়া, এরপরে হচ্ছে তোমার ম্যালেরিয়া পরজীবী কিংবা প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম নিয়ে আলোচনা, অথবা আমরা বলতে পারি ম্যালেরিয়া নিয়ে আলোচনা, ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়া নিয়ে আলোচনা। তাহলে আমরা এই তিনটা হেডিং এর আন্ডারে সবকিছু পড়বো, বুঝে আসছে? আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এটা বেশি মোটা হয়ে গেছে। ওকে, সো
একটা আইডিয়া দিলাম যে আমরা তিনটা বড় বড় জিনিস আমাদেরকে পড়া লাগবে, ভাইরাস নিয়ে জানা লাগবে, ব্যাকটেরিয়া নিয়ে জানা লাগবে এবং তোমাদের প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়া নিয়ে জানা লাগবে, ঠিক আছে? তার মধ্যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আমি একটু তোমাদের ক্লাসের শুরুতেই বলে রাখি। মনে রাখবা তোমাদের জন্য সৃজনশীলে আসার মতো সিকিউর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যালেরিয়া। ম্যালেরিয়া তোমাদের জন্য হচ্ছে সিকিউর জন্য তোমাদের 3 স্টার। একটা কথা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে 3 স্টার। ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র তোমাদেরকে ছবি সহ স্পেশালি কোন জিনিসটার কথা ইন্ডিকেট করতেছি আমি একটু লিখেও দিই, তোমরা এগুলো যখন আসবে তখন তো বলবোই, আমি তাও বলতেছি। জীবনচক্র, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রটা তোমাদের ছবি সহ পড়া লাগবে, বুঝছো? এটা সৃজনশীলে আসে। সো ওই একটা জায়গায় পড়তে তোমাদের জীবনটা বের হয়ে যায়, ঠিক আছে? এরপরে যদি আসি, দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইরাস থেকে। ভাইরাসের কি কি আসতে পারে? আসতে পারে ভাইরাসের গঠন, আসতে পারে ভাইরাসের টি2 ভাইরাস, একটা স্পেশাল ভাইরাস, সেই ভাইরাসটার গঠন আমরা দেখবো হয়তো আজকের ক্লাসেই। তারপরে হচ্ছে টিএমবি ভাইরাস নিয়েও মাঝে মাঝে আসে, বাট এটা একটু কম আসে। তো এই হলো ঘটনা। তোমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইরাস, সিকিউর জন্য, সৃজনশীলের জন্য সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক, তাহলে 2 স্টার দিলাম, সেটা হচ্ছে ভাইরাস। কিন্তু ভাইরাস মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। ভাই এমসিকিউর জন্য এটা আবার 4 স্টার, ভাই এমসিকিউর জন্য এটা আবার 4 স্টার, 3 স্টারও না, বুঝতে পারছো? 4 স্টার দিলাম এমসিকিউর জন্য। ভাইয়া ভাইরাস মানে বস, ভাইরাসের জায়গায় জায়গায় প্রশ্ন করা যায়, এই হলো ঘটনা, ঠিক আছে? কিন্তু ম্যালেরিয়া এমসিকিউর জন্য আবার ধরো একটু কম, ধরো সে টু সে 2 স্টার বা 3 স্টার, 3 স্টারই ধরলাম, অর্থাৎ যেখানে এটা 4 স্টার দিয়ে বিবেচনা করলাম এটা হচ্ছে 3 স্টার। এখন সবচেয়ে আন্ডাররেটেড জিনিস হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? হয়তো তোমার কাছে মনে হইতে পারে ব্যাকটেরিয়া দিয়ে তো অনেক রোগ হয়। হ্যাঁ, সত্যি কথা, আমাদের কাছে আসলে বলা ভালো না, শুকরিয়া করা উচিত ব্যাকটেরিয়ার কাছে, যে ব্যাকটেরিয়া যে রোগগুলো আমাদের করে ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব ভালোভাবে কিউর করা যায়। আমাদের যে মেডিসিনগুলো আছে, অ্যান্টিবায়োটিকগুলো আছে, সেগুলো ব্যাকটেরিয়া মারতে পারে। একটা মজার কথা কিন্তু বলে ফেলছি, অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া মারা সম্ভব, কিন্তু ভাইরাস যে সকল রোগ করে সেগুলো কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে যায় না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর কোনো কাজ করতে পারে না। সো আসলে ব্যাকটেরিয়া অনেক রোগ করে থাকলো, সে আমাদের অনেক বড় কালপ্রিট হয়ে থাকলো। একদিকে ভালো এইটা যে ও যে রোগগুলা করে থাকে, অনেক বেশি রোগ করা হয়তো, সেই রোগগুলোকে আবার নিরাময় করাও সহজ, ওইগুলোর এগেনিস্টে আমাদের মেডিসিন অনেক বেশি অ্যাভেলেবেল, বুঝা গেল? সো এখন এই আন্ডাররেটেড একটা জিনিসই তোমার না সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট, না এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝা গেছে? এইটা হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, এইটা হচ্ছে সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু বইয়ে এখানে অনেক বড় আলোচনা আছে, তো এই জন্য বলবো তোমরা সবসময় চ্যাপ্টারটা পড়ার সময় শুরুতে ম্যালেরিয়ার জীবনচক্র দিয়ে পড়বা, পিছন থেকে পড়ার চেষ্টা করবা, এটাকে টাইম দিবা বেশি, এরপরে ভাইরাস নিয়ে টাইম দিবা, এন্ড দেন হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে টাইম দিবা। তাতে করে তোমার টাইম ডিস্ট্রিবিউশনটা ভালো হবে, তুমি এক ব্যাকটেরিয়া পড়েই 3 ঘন্টা পার করে ফেলবা না। আচ্ছা, লিস্ট ইম্পর্টেন্ট হইলেও ব্যাকটেরিয়া থেকে যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন আর অর্থনৈতিক গুরুত্ব। এই জিনিস যদি কষ্ট করে পড়ে ফেলতে পারো ভাইয়া, তাহলে দেখা যাবে কি তোমার সিকিউ বলো এমসিকিউ বলো মোটামুটি কাভার হয়ে যাবে। ব্যাকটেরিয়াতে যদি তুমি আর এই দুইটা জিনিস বাদে আর অন্য কিছু না পড়ো, এইগুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, বুঝা গেল? ব্যাকটেরিয়াতে যদি এই দুইটা বাদে আর কোনো কিছু তেমন ভালোভাবে নাও দেখো বা তেমন ভালোভাবে মুখস্থ নাও করো, খুব একটা অসুবিধা হবে না, খুচরা টপিক কিছু পড়তে হবে সেটা বলে দিব। আচ্ছা, আর ভাইরাস আর ম্যালেরিয়া পরজীবী ভাইয়া, প্লাজমোডিয়াম, এগুলো নিয়ে ভাইয়া কোনো অবহেলা করা যাবে না। এগুলোতে চেষ্টা করতে হবে, যা যা পড়াচ্ছে সব পড়তে হবে, এবং বইয়ের থরলি সব কিছু একটাবার হলেও রিডিং দিয়ে যাইতে হবে, ঠিক আছে? অন্ততপক্ষে বইয়ে যে কি আছে এটা একটাবার হলেও দেখে দিতে হবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুমি একটাবার না দেখলেও তেমন কোনো, আমি বলবো না আপত্তি আছে, যা পড়াচ্ছি শুধু তাই পড়ো। আচ্ছা, কারো কোনো কমেন্ট বা কিছু আছে কিনা একটু দেখে নিই। ঠিক আছে, কারো তেমন কোনো কোয়েশ্চেন নাই, তো আমরা এখন আলোচনা করব হচ্ছে ভাইরাস নিয়ে, ঠিক আছে? আমরা আলোচনা করব হচ্ছে ভাইরাস নিয়ে।
ভাইয়ার সাথে সাথে লিখে ফেলো, তাহলে আর আলাদা টাইম ওয়েস্ট করা লাগবে না বুঝাবুঝির জন্য বা পরবর্তীতে নোট করার জন্য। ক্লাসের মধ্যে আমরা সময়টা ইউটিলাইজ করে ফেলবো, ঠিক আছে? ভাইরাস, বইয়ে আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে কিছু কথা আমি আমার মতো করে একটু বুঝাই নিই। দেখো, ভাইরাস কি এটার বোঝার জন্য তোমাকে কয়েকটা কথা জানতে হবে। প্রথমত, ভাইরাস জীব না জড়? ভাইরাস কি এটা কি জীব বস্তু নাকি জড় বস্তু? তোমাদের কার কি মনে হয় একটু কমেন্ট করো। আমি তোমাদের থেকে একটু কমেন্ট জানতে চাই যে ভাইরাস কি, সরি, ভাইরাস জীব নাকি জড়? এটার কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 1। 2 নাম্বার, ভাইরাস কি ব্যাকটেরিয়ার থেকে বড় না ছোট? 2 নাম্বার কথা, ভাইরাস ব্যাকটেরিয়ার থেকে বড় না ছোট? ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ছোট না বড়? তাহলে রিলেশনটা কি, এদের মধ্যে রিলেশনটা কি? তারপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এইটার গঠন উপাদান কি, এটার মূল গঠন উপাদান কি? বিশ্বাস করো, তোমরা যদি এই 3টার প্রশ্নের উত্তর জেনে যাও, ভাইরাস সম্পর্কে তোমাদের 90% কথা জানা হয়ে যাবে। একদম 90% কথা। এই 3টা কথাকে যদি ভেঙে লিখতে পারো, এটা তোমাদের সংজ্ঞাও ক্লিয়ার, তোমাদের 90% এটা সম্পর্কে, ভাইরাস সম্পর্কে তোমাদের জানা হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় একটু পরে দেখাচ্ছি। সো তোমরা দেখি, আমি আশা করি তোমরা কমেন্টে আমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো। ব্যাকটেরিয়া থেকে ছোট, ধন্যবাদ। ওকে, আমি একটু তাড়াতাড়ি অ্যান্সার এক্সপেক্ট করব। তাহলে একজন একটা অ্যান্সার দিছো কি ভাইয়া? ভাইরাস অবভিয়াসলি ছোট, ব্যাকটেরিয়া বড়। ভালো কথা। এইখান থেকে আমরা কি উত্তর পাই সেটা আমাকে জানতে হবে। দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক, অর্থাৎ মাইক্রোস্কোপির নিচে দেখা যাবে ব্যাকটেরিয়াকে, তাই না? তাইলে ভাইরাসটা মাইক্রোস্কোপিক বা হচ্ছে বাংলাতে বলা হয় আণুবীক্ষণিক। যা লিখতেছি সব লেখো ভাইয়া, কারণ এগুলোই এমসিকিউতে আসে। ইভেন এটা আমি এখন পড়াচ্ছি, বিশ্বাস করো তোমার ভর্তি পরীক্ষা গিয়েও লাগবে, কারণ এগুলোই কনসেপ্ট, এগুলোই মূলত ঘুরে ফিরে প্রশ্ন আসবে। আমি বইয়ের বাইরে কোনো কিছু পড়াই না রে ভাইয়া, একটু সুন্দর করে গুছাই, আমার মতো করে নোট করে পড়াই, বাট বইয়ের বাইরে কোনো কিছু আজ পর্যন্ত তেমন আমি পড়াই না। পড়াইলে সেটা বলে দিই যেটা বইয়ের বাইরে ভাইয়া। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়াকে তাহলে আমি কি আণুবীক্ষণিক বলতে পারবো? না, কারণ ব্যাকটেরিয়া যদি আণুবীক্ষণিক হয়, ভাইরাসকে আমাকে বলতে হবে আরো ছোট, আণুবীক্ষণিকের থেকেও ছোট। তাহলে সেটা বলতে গেলে আমাকে কি বলা লাগবে? দেখো ভাইয়া, সেটা বলতে গেলে আমাকে বলতে হবে অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক। দেখো, এই ছোট পয়েন্টটাই অনেকে মিস করে। বিশ্বাস যদি করো ভাইয়া, বিশ্বাস যদি করো, এই জিনিসটাই অনেকে মিস করে যে ভাইরাস অতি আণুবীক্ষণিক। ভাইয়া আণুবীক্ষণিক বললে কি এমন মহাভারত হবে? অবশ্যই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কারণ তুমি জানো ভাইরাস ছোট ব্যাকটেরিয়া থেকে, তাহলে এটাকে আরেকটু ছোট বলতেই হবে। তাহলে ইট ইজ নট আণুবীক্ষণিক, এটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। তুমি কি জানো ভাইয়া, আপনি এটা নিয়ে তেনা পেঁচাচ্ছেন কেন? এক্স্যাক্টলি এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আসছিল 2014 না 2016 সালের দিকে, যে তোমার এই নিচের কোন তথ্যটা সঠিক বা সঠিক নয় দিয়ে আসছিল। সেখানে ছিল ভাইরাস হচ্ছে আণুবীক্ষণিক। তাহলে ভাইরাস কি আণুবীক্ষণিক? এটা কি সঠিক? তাহলে এটা সঠিক নয়, তাহলে দ্যাট ওয়াজ দ্য আনসার। বুঝছো তো? কিন্তু অনেকে মনে করছে প্রশ্নই ভুল। আরে বাবা, প্রশ্ন ভুল না, ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, ভাইরাস অতি আণুবীক্ষণিক। তাহলে সবাই কমেন্ট করে ফেলো, এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে যে ব্যাকটেরিয়া কি আণুবীক্ষণিক, ভাইরাস কি অতি আণুবীক্ষণিক। আচ্ছা, এই প্রশ্নের উত্তর মনে হয় কেউ দাও না এখনো, দেখি তো। ভেরি গুড মামুন সাইদ, তোমার কনসেপ্ট অনেক ভালো। তুমি হয়তো আগে চ্যাপ্টারটা পড়েছো বা আগে থেকে এটা জানো যে ভাইরাস লিভিং এবং নন লিভিং এটা বোথ হিসেবে অ্যাক্ট করতে পারে, ডিপেন্ডিং অন ইটস আইদার ইনসাইড দ্য হোস্ট অর আউটসাইড দ্য হোস্ট। সো ভেরি গুড, অনেক কথা বলছো, কিন্তু সবার জন্য একটু এক্সপ্লেন করতে হবে। দেখো, ভাইরাস জীব এটাও আমরা বলতে পারি, ভাইরাস জড় এটাও আমরা বলতে পারি। এটা ডিপেন্ড করতেছে কি যে জীবদেহের ভিতরে আছে কি বাইরে আছে।
এখন একটা কথা বলে ফেলছে, সুন্দর একটা কথা, হোস্ট বা পোষক কোষের কথা বলছে। একটা রিলেশনশিপ আমাকে জানতে হবে যে ধরো পৃথিবীতে দুই ধরনের জীব বাস করে, একটা হচ্ছে মুক্তজীবী আর একটা হচ্ছে পরজীবী। মুক্তজীবী কারা জানো? আমরা মানুষরা। কারণ আমাদের অন্য অন্য কোনো সেল বা অন্য কারো উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না চলাফেরা, খাদ্য গ্রহণের জন্য। হ্যাঁ, আমরা পরোক্ষভাবে গাছের উপর ডিপেন্ডেন্ট, বাট এর মানে এটা না যে ওইটা ছাড়া আমরা বাস করতে পারতেছি না। আমি নিজের মতো হাঁটা চলাফেরা করতে পারতেছি, অক্সিজেন নিতেছি, ঠিক আছে, আমার তো গাছের সাথে গিয়ে সবসময় বসে থাকতে হচ্ছে না, তাই না? সো আমরা হচ্ছে মুক্তজীবী। কারা পরজীবী? যাদেরকে সবসময় একটা সেলের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগে, ওই সেলের মধ্যেই তারা বসবাস করে, হ্যাঁ, জাস্ট টু গেট নিউট্রিশন অথবা পুষ্টি পাওয়ার জন্য। তো দেখো যে ধরো এইটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ধরো, বাদ দাও ব্যাকটেরিয়া, বাদ দাও, একটা জীবাণু, সেটা হচ্ছে একটা জীবাণু, একটা জীবাণু এসে এখানে আশ্রয় গ্রহণ করলো। তাহলে আশ্রয় গ্রহণ করলো, তাহলে এ হবে তোমার পোষক কোষ বা হোস্ট সেল, বা সংক্ষেপে হোস্টও বলতে পারো, ঠিক আছে? আর এই যে পরজীবী আশ্রয় করতেছে হোস্টের ভিতরে, এইটাকে আমরা বাংলাতে তো পরজীবী বলি, ইংলিশে কি বলবো ভাইয়া? ইংলিশে বলবো প্যারাসাইট। এই সম্পর্কটাকে কিন্তু ইংরেজিতে বলা হয় হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। কি বলা হয়? হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। যে একটা প্যারাসাইট যে তার নিউট্রিশন এবং লাইফের অন্যান্য জৈব কার্যাদির জন্য একটা হোস্টের উপর ডিপেন্ড থাকতে হয়, এই বিষয়টাকে হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ ডাকা হয়। যাই হোক, ওটা তোমাদের জানা লাগবে না, এই জিনিসটা বুঝলো। সহজ ভাষায় বুঝো, একটা কোষের মধ্যে একটা পরজীবী আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ তার পুষ্টি গ্রহণের আর কোনো উপায় নাই, ঠিক আছে? এখন যদি এই পরজীবীটা বা প্যারাসাইটটা ভাইরাস হয়, পয়েন্ট টু বি নোটেড, তাহলে এই ভাইরাসটা যদি জীবদের ভিতরে থাকে, অর্থাৎ হোস্টের ভিতরে থাকে, তাহলে সে হচ্ছে জীব। আর যদি এটা এখান থেকে বের হয়ে যায়, যদি এটা বাইরে থাকে, তাহলে সে হচ্ছে জড়। তাহলে এইটাই হচ্ছে ঘটনা। সে যদি ভিতরে থাকে জীবের মতো আচরণ করবে, আর সে যদি বাইরে বের হয়ে আসে তখন সে জ্বরের মতো আচরণ করবে। তাই ভাইরাস, জীব এবং জ্বরও দুইটাই আমরা রাখতে পারি, ঠিক আছে? তো তোমাদের বই একটা সুন্দর কথা লেখছে যে জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধন হচ্ছে ভাইরাস। সো এই জন্য বলছে, তাহলে অনেকগুলো কথা এখান থেকে বের হয়ে আসে ভাইয়া, এখান থেকে অনেকগুলো কথা বের হয়ে আসে। যতগুলো সিদ্ধান্ত বের হয়ে আসে ভাইয়া, সবগুলো সিদ্ধান্ত আমি তোমাকে বুঝাই। তারপরে না হয় তুমি ভাইরাসের সংজ্ঞা দেখো, ভাইরাসের সংজ্ঞা এটা ছোট বাচ্চাও পারবে একবার সব কিছু বোঝার পরে, এটা দরকারই না। আগে আমরা পুরা ব্যাপারটা বুঝি, আগে ঠান্ডা মাথায় পুরা কমপ্লেক্স বিষয়টা বুঝি। তাহলে আগে আসো যে ভাইরাস জীবদেহের বা পোষক দেহের বাইরে জড় হিসাবে আচরণ করে এবং জীবদেহের ভিতরে জীবের মতো আচরণ করে। বুঝা গেল? আচ্ছা, এখন আসো যে কি বলতেছি, আরেকটা পয়েন্ট বলছিলাম, এখান থেকে বলতে পারি ভাইরাস হচ্ছে বেসিক্যালি জীব ও জ্বরের মধ্যকার সেতু বন্ধন। এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই কথাটা সত্য। তাহলে সে আসলে জীবও না জ্বরও না, অ্যাকচুয়ালি সে হচ্ছে এই দুইটার মাঝখানে কোনো একটা কিছু একটা বিজ্ঞানী বলেই গেছে বিরক্ত হয়ে। একজন বিজ্ঞানী, অনেকগুলো বিজ্ঞানী হচ্ছে গবেষণা করছে, প্রথমে কেউ বলছে জীব, কেউ বলছে জড়, এক একজনের পক্ষে অনেক যুক্তি ছিল। একজন বিজ্ঞানী অতিরিক্ত বিরক্ত হয়ে উনি বলছে, উফ, কি বলছে ভাইয়া? উফ, ভাইরাস আসলে জীবও না, ভাইরাস আসলে জড়ও না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। কি বললো? ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। এক্স্যাক্টলি এই লাইনটাই বলছে। সো বিজ্ঞানীটা কি বলছে? উফ। সো আমরা জাস্ট মনে রাখবো লৌফ। কি মনে রাখবো? লৌফ। এই লৌফ নামের একটা বিজ্ঞানী একটা স্টেটমেন্ট আসছে, স্টেটমেন্টটা বইয়ে আছে, আমি বলছি, এটা লিখে নিও পরবর্তীতে, আমি আর লিখলাম না। কি বলছে সে? ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ইজ ভাইরাস। মানে ভাইরাস ইজ ভাইরাসই, অর্থাৎ ভাইরাসের আর কোনো কথা বলবো না,
ভাইরাস নিয়ে আমরা আর কোনো মন্তব্যই করব না। সে বলছে, ইংলিশে বলছিল তার স্টেটমেন্টটা, যে এ ভাইরাস ইজ এ ভাইরাস, অর্থাৎ ভাইরাসকে তুমি লিভিং বিইংও বইলো না, ভাইরাসকে তুমি ডেডও বইলো না, ভাইরাস ইজ এ ভাইরাস। সে এতটাই বিরক্ত হয়েছে, সো এই জন্য মাথা রাখবো আমি, সে লৌফ, উফ, সে বিরক্ত হয়ে বলছে উফ, লৌফ। ঠিক আছে, জাস্ট বিজ্ঞানী নামটা মনে রাখার জন্য এই প্র্যাঙ্কটা করলাম, আর কিছু না। বিজ্ঞানী নামটা মনে রাখতে হবে। লৌফ নামে বিজ্ঞানীটা আসলে বলছিল ভাইরাস জীবও না, ভাইরাস জ্বরও না, ভাইরাস হচ্ছে ভাইরাসই। আচ্ছা, আরেকটা পয়েন্ট জানা লাগবে, সেটা হচ্ছে কি ভাইয়া, যে দেখো আমরা একটা জিনিস জানতে পারছি যে ভাইরাস কিন্তু এক ধরনের পরজীবী। ভাইরাস এক ধরনের পরজীবী, কারণ জীবদের ভিতরে সে আশ্রয় নেয়, আশ্রয় নিলে সে প্রাণ ফিরে পায়, তার সকল মানে জীবীয় কার্যকলাপ অ্যাক্টিভেট হয়ে যায়। ওকে, ঠিক আছে, তার মানে সে এক ধরনের পরজীবী। কিন্তু তাকে একটা স্পেশাল পরজীবী ডাকা হয়, তাকে ডাকা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইয়া এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। এই কথাটার অনেক ইম্পর্টেন্স আছে, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য একটু বলি। এটাকে বলা হয় অব্লিগেট প্যারাসাইট। ভাইরাস ইজ কল্ড অব্লিগেট প্যারাসাইট। তাহলে তাদের প্যারাসাইটোলজিটা কেন এত অব্লিগেট টাইপের, মানে অর্থাৎ তারা কেন বাধ্যতামূলক পরজীবী? তোমরা কি কেউ বলতে পারবা? একদম সোজা ভাইয়া। আরেকটু কথা অ্যাড করি, সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী, সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী, স্পেসিফিক অব্লিগেট প্যারাসাইট কেন বলে? প্রথমত অব্লিগেট প্যারাসাইট কেন বলে? বাধ্যতামূলক পরজীবী বলার কারণ এটাই, তাকে বাধ্যতামূলকভাবে জীবদেহের ভিতরে থাকা লাগবে, বাধ্যতামূলকভাবে তাকে পরজীবী হিসেবে আচরণ করতে হবে, আদারওয়াইজ সে জীবন ফিরে পাবে না, সে জীবের বৈশিষ্ট্য দেখাতে পারবে না। সেই জন্য বলছে বাধ্যতামূলক পরজীবী। আবার দুই, সুনির্দিষ্ট কেন বলছে? চিন্তা করে দেখো, যেই ভাইরাসটা আমাদের শ্বসনতন্ত্র বা শ্বাসনালীকে আক্রান্ত করতে পারে, সেই একই ভাইরাস কিন্তু আমার হাতের স্কিনকে আক্রান্ত করতে পারে না। আবার ভাইস ভার্সা, সেম ভাইরাসটাই যেটা স্কিনকে অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু আমার শ্বাসনালীকে অ্যাটাক করতে পারে না বা আমার পাকস্থলীকে অ্যাটাক করতে পারে না। সো হোয়াই ইজ দ্যাট? সো ভাইরাস আর ভেরি ভেরি স্পেসিফিক ইন দেয়ার প্যারাসাইটিজম। তারা যেখানে সেখানে আশ্রয় গ্রহণ করে না। এইটার কারণটা কি? এই স্পেসিফিসিটি, ভাইরাস যে তার প্যারাসাইটোলজিটা, সে প্যারাসাইটিজমটা এত স্পেসিফিকভাবে চুজ করে নেয়, আমি অমুক জায়গায় অ্যাটাক করবো আর তমুক জায়গায় অ্যাটাক করবো না। এইটার কারণটা কি? এটার একটা কারণ আছে ভাইয়া, কারণটা আমি একটু বলেই দিই। এই সুনির্দিষ্টর কারণ হচ্ছে, অব্লিগেট বাধ্যতামূলকের কারণ হচ্ছে তাকে বাঁচতে হবে, বাঁচার জন্য, ঠিক আছে। আর সুনির্দিষ্টতার কারণ কি? সুনির্দিষ্টতার কারণ হচ্ছে স্পেসিফিক রিসেপ্টরের কারণে। দেখো একটা কথা বলি ভাইয়া, স্পেসিফিক রিসেপ্টর সাইটের কারণে। দেখো আমার স্কিনের মধ্যে যেই রিসেপ্টর সাইট আছে, হ্যাঁ, ওইটা কিন্তু আবার শ্বাসনালীতে নাই বা অন্যান্য জায়গায় নাই। তো আমার স্কিনের সেলের মধ্যে, ধরো এই একটা স্কিনের সেলের মধ্যে যেই রিসেপ্টরটা আছে, রিসেপ্টর বা রিসেপ্টর সাইট, মানে যে জায়গায় রিসেপ্টরটা আছে, রিসেপ্টর সাইট। ধরো এই পরজীবী যখন আসতেছিল, তখন এই রিসেপ্টর সাইডে তার একটা বিশেষ প্রোটিন এখানে এসে যুক্ত করবে। যখন এটা ম্যাচিং হয়েছে, দেখো ভাইয়া, তখনই কিন্তু এটা অ্যাটাচমেন্ট হইতে পারছে এই পরজীবীটা, এবং আস্তে আস্তে কোষের ভিতরে প্রবেশ করছে। ব্যাপারটা বুঝো। তাহলে একটা ভাইরাস একটা কোষকে অ্যাটাক করার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রিসেপ্টর ম্যাচ করা লাগবে। এই রিসেপ্টর সাইট ম্যাচ না করলে ওই ভাইরাস ওই কোষকে আক্রান্ত করবে না, ওই কোষটাকে পোষক কোষ হিসেবে বাছাই করবে না। এই জন্যই আসলে বলে সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা মাথায় বুঝো, একটু ঠান্ডা মাথায় বুঝলে এটা সহজ। তাহলে যা যা বললাম একটাবার রিভিউ করি ভাইয়া, সহজ, কিছু কঠিন পড়াই নাই। প্রথমে পড়াইছি যে ভাইয়া ভাইরাস জীব না জড়। সোজা কথা, ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস হচ্ছে ভাইরাসই, অথবা আমরা বলতে পারি ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের মধ্যকার সেতু বন্ধন। কেন এই কথাগুলো বললাম? কারণ ভাইরাস একটা পোষক কোষের ভিতরে জীবের মতো আচরণ করে এবং এটার বাহিরে জড়ের মতো আচরণ করতে পারে। তার মানে যেহেতু তাকে বাঁচতে হইলে
এটার ভিতরে থাকাই লাগে, তাই সে হচ্ছে সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী। এখন কেন সুনির্দিষ্টতা বললাম, কারণ সে একটা রিসেপ্টর সাইটের উপর ডিপেন্ড করে। সে রিসেপ্টর সাইট না পাইলে সে ওই কোষকে আক্রমণ করবে না, তাহলে তার পরজীবিতা সুনির্দিষ্ট। তাহলে ভাইরাসের পরজীবিতা কীরকম? সুনির্দিষ্ট, সে যাকে তাকে অ্যাটাক করে না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই একটা জিনিস পড়লাম আমরা, এক, সেখানে দুই, ভাইরাস না কে ছোট কে বড় পড়লাম। এখন হচ্ছে গঠন উপাদান, এখন হচ্ছে গঠন উপাদান, এটাই পড়া লাগবে। বুঝা যাচ্ছে? গঠন উপাদানটাই দিয়ে সবাই শুরু করে, বাট আমি একটু অন্যভাবে শুরু করলাম। ঠিক আছে, গঠন উপাদানটাই আসলে মূল কথা। এগুলো আমরা একটু পরেই না হয় পড়তাম, আমি তোমাদেরকে একটু আগে পড়াই দিলাম। অসুবিধা আছে? অসুবিধা তো নাই। এখন আসো গঠন উপাদানটা আমরা পড়ি। কোথাও বুঝতে অসুবিধা হইলে আমাকে প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, কিন্তু না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, একটা ভাইরাসের গঠন উপাদানের মূল দুটা জিনিস থাকে, একদম মুখস্থ মনে রাখবা আজীবন। সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ। তাহলে আমরা যদি একটা ভাইরাসকে মনে মনে কল্পনা করি, এই একটা ভাইরাস, এই ভাইরাসের বাহিরে থাকবে একটা প্রোটিনের আবরণী। কি থাকবে ভাইয়া? বাহিরে থাকবে একটা প্রোটিনের আবরণী, ভিতরে থাকবে যে কোনো ধরনের নিউক্লিক অ্যাসিড। তার মানে আমরা বলতো এইটা হচ্ছে কেন্দ্রে থাকবে। তাইলে একটা ভাইরাসের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি কি হইতে পারে আমরা জানি, হয় ডিএনএ, না হয় আরএনএ। এখন খুবই গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলবো, যেটা তোমাদেরকে কোষ এবং ওর গঠনে চ্যাপ্টারটা তোমাকে বলে আসছি, মনে করে দেখো। আমি একটা কথা বলছিলাম যে পৃথিবীতে ভাইরাসই হচ্ছে এমন একটা এক্সেপশন যেখানে নিউক্লিক অ্যাসিড হিসেবে আইদার ডিএনএ অর আরএনএ থাকবে। দুইটা কখনোই কোএক্সিস্ট বা সহাবস্থান করবে না, অর্থাৎ একই সাথে থাকবে না। সোজা কথা, বুঝতে পারছো? একমাত্র ভাইরাসই হচ্ছে এমন একটা সত্তা। বুঝা গেল? এই বাদে পৃথিবীর যে কোনো লিভিং বিইং, আমার কথা বলো, একটা উদ্ভিদের গাছের কথা বলো, যে কোনো কিছু কথা বলো, ইফ দ্যাট ইজ এ লিভিং বিইং, যদি সেটা জীবীয় কিছু হয়, তার ডিএনএ এবং আরএনএ দুইটাই একসাথে থাকবে। একটা থাকার কোনো প্রশ্ন নাই, দুইটাই থাকতে হবে। শুধুমাত্র ভাইরাসে একমাত্র এক্সাম্পল যেখানে ডিএনএ অথবা আরএনএ থাকবে। অথবা, কথাটা কি? ডিএনএ অথবা, তাহলে কি ডিএনএ অথবা, ঠিক আছে? ডিএনএ অথবা আরএনএ থাকে। ডিএনএ এবং আরএনএ থাকে না, ডিএনএ এবং আরএনএ থাকে না। এটা অন্য সবার জন্য সত্য। এখন যদি আমি বলি তোমাকে যে বলো তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম, ব্যাকটেরিয়ার ডিএনএ অথবা আরএনএ থাকে, এই কথাটা ঠিক বললাম কি ভুল বললাম কমেন্ট করো। ঠিক আছে, যদি ভুল বলে থাকি তাহলে কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল একটু কমেন্ট করো, আমি দেখতে চাই তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু জানো যে ডিএনএ যদি থাকে তাহলে সেটাকে ডাকা হয় ডিএনএ ভাইরাস। যদি ডিএনএ থাকে তাহলে তাকে ডাকা হয় ডিএনএ ভাইরাস। আর যদি আরএনএ থাকে তখন তাকে ডাকা হয় আরএনএ ভাইরাস। এই জন্য কিন্তু ক্লাসিফিকেশন পর্যন্ত হয়ে গেছে দুইটা আলাদা, যে যার ডিএনএ থাকবে তাকে ডিএনএ ভাইরাস ডাকবো, যার আরএনএ থাকবে তাকে আরএনএ ভাইরাস ডাকবো। বুঝছো? এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ক্লাসিফিকেশন পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে মাঝখানে আমি ধরো সে টু সে ধরে নিলাম এই পার্টিকুলার এক্সাম্পলে ডিএনএ আছে, তাহলে ডিএনএ হয় দ্বিসূত্রক। তাহলে দুইটা সূত্রক দাও, দিলাম দ্বিসূত্রক। তাহলে ধরো এখানে ডিএনএ আছে, ডিএনএ অথবা আরএনএ থাকার কথা, ব্র্যাকেটে তাও লিখে দিলাম, যাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে, তাহলে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, বাহিরে থাকবে প্রোটিনের আবরণ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় ভাইয়া, তোমরা অনেকটুকু বুঝে গেছো, বিশ্বাস করো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেকটুকু বুঝে গেছো, অনেকটুকু বুঝে গেছো, বিশ্বাস করো তোমরা অনেকটুকু বুঝে গেছো, মাশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটা তো কেন্দ্রে থাকে আর এটা থাকে হচ্ছে বাহিরে বা বাইরের দিকে।
বাইরের দিকে যে প্রোটিন আবরণ, এই যে হলুদ কালারের একটা স্ট্রাকচার রাখলাম, বাইরের দিকের এই প্রোটিন আবরণটার একটা নাম আছে যেটাকে ডাকা হয় ক্যাপসিড, যেটাকে ডাকা হয় ক্যাপসিড, যেটাকে ডাকা হয় ক্যাপসিড। তাহলে বলো, সবাই বলো, সবাই কমেন্ট করো, ভাইরাসের বাহিরের দিকে যে প্রোটিন আবরণ পাওয়া যায় তাকে কি বলা হয়? ক্যাপসিড। তাকে কি বলা হয়? কমেন্ট করো। আর তাইলে আমি আবার উল্টাভাবে প্রশ্ন করতে পারি, ক্যাপসিড কি দ্বারা নির্মিত? উল্টাভাবে যদি প্রশ্ন করি, ক্যাপসিড কি দ্বারা নির্মিত? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড কি দ্বারা নির্মিত? কোশ্চেন দিলাম বা প্রশ্ন দিলাম, ক্যাপসিড কি দ্বারা নির্মিত? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, উপরে সবগুলা। ঠিক আছে, উত্তর দাও, দুইটা প্রশ্নের উত্তর দাও প্লিজ, সবাই উত্তর দাও। ক্লাসে, লাইভ ক্লাসে সবাই যারা করবা সবাই উত্তর দিবা। আচ্ছা, দেখি কে কি উত্তর দিলা। ডিএনএ এন্ড আরএনএ এই কথাটা বলতে হবে, অথবা বাংলায় বললে ডিএনএ এবং আরএনএ থাকে, তাই না? ক্যাপসিড হচ্ছে ভাইরাসের বাহিরের প্রোটিন আবরণ। ভেরি গুড। ক্যাপসিড ইজ মেড অফ প্রোটিন। ও ঠিক আছে, ক্যাপসিড পিওরলি মেড অফ প্রোটিন, এখানে অন্য কিছু নাই। ডোন্ট বি কনফিউজড, ডোন্ট এভার বি কনফিউজড। তোমরা জানো তোমরা যে ভাইরাসের গঠন প্রায় পুরোটা পড়ে ফেলছো। তোমাকে হয়তো বলতে পারে কেউ যে এইটুকু ভাইরাসের গঠন, বাট না, আমি তো তোমাকে একটু ভালো করে পড়াই দিচ্ছি, তাহলে অবশ্যই জানতে হবে ভাইরাসের গঠন এখানে শেষ না। আসো, কিছু কিছু ভাইরাস আছে, ঠিক আছে, এইরকম ল্যাংটা থাকতে পছন্দ করে না। এখন বলতে পারো, আই হাই ভাইয়া এত বাজে কেন, ভাইয়া ল্যাংটা ওয়ার্ডটা কেন ইউজ করছেন? ভাই আসলেই ইংলিশে এগুলোকে ল্যাংটা ভাইরাস ডাকে, বিশ্বাস করো না, নেকেড ভাইরাস ডাকে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ভাইরাসের, সরি, এতটুকু পর্যন্ত হচ্ছে একটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার, মানে এটা সবারই থাকবে। বেসিক স্ট্রাকচার এটা সবারই থাকবে, এটা কম বেশি সবারই থাকবে। এবং যাদের এতটুকু পর্যন্ত থাকে তাদেরকে কি থাকে জানো? ইংলিশে বলা হয়, যারা ইংলিশ ভাষণ তাদের জন্য বলি, নেকেড ভাইরাস ডাকে। অর্থাৎ নেকেড ভাইরাসে জাস্ট এই দুটো এলিমেন্ট থাকবে। নেকেড ভাইরাস মানে এটা না যে প্রোটিন আবরণ থাকবে না, প্রোটিন আবরণ সহই সে নেকেড ভাইরাস। দেখো, অর্থাৎ আমার জামা কাপড়, অর্থাৎ আমার স্কিন আছে, স্কিন থাকলেও, তাই না, আমি যদি কাপড় খুলে ফেলি এগুলো, তাহলে কিন্তু আমি নেকেড। তাহলে ভাইরাসেরও এই দুটো জিনিস থাকলে কিন্তু সে এখনো পর্যন্ত নেকেড। তাকে যদি জামা পরাইতে চাও, বাইরে থেকে তো জামা পরাইতে চাও, তাহলে বাইরে আরেকটা লেয়ারের আবরণ থাকে, এবং সেটা সব ভাইরাসের না, সেইটা কিছু কিছু কাপড়যুক্ত ভাইরাস। কি বললাম? কিছু কিছু কাপড়যুক্ত ভাইরাস। তাহলে আসো, কাপড়যুক্ত ভাইরাস তো বলি না, সেই থাকা হচ্ছে প্লাস এনভেলাপ। কাপড়ের নামটা হচ্ছে এনভেলাপ। কাপড়ের নামটা কি? এনভেলাপ। বুঝছো? এবং সেইটা কিছু কিছু ভাইরাসে, কিছু কিছু ভাইরাসে, এটাও লিখে দিচ্ছি, নাইলে তোমরা আবার ভুল করবা, বলবা যে সব ভাইরাসে নাকি এনভেলাপ আছে। আরে ভাই না, এটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এনভেলাপ থাকে। তারা কাপড় সহ একটু লজ্জাশীল, পরে থাকতে ভালো পছন্দ করে। ওরা একদম ছোট জীব, নিম্নজীব, তাইলে তাতে কি হয়েছে? তাও তাদের একটু লজ্জা শরম আছে, তারা একটু কাপড় চোপড় পরে আর কি এনভেলাপ ধারণ করে। তাহলে এখানে বলা হয়, বাংলাতে বলা হয় এনভেলাপ, সরি ইংলিশে বলা হয় এনভেলাপ, বাংলায় বলা হয় বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ। ঠিক আছে, বহিস্থ আবরণ। এখান থেকে পরীক্ষা প্রশ্ন করে বসে কি জানো? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করে বসে যে এরকম বহিস্থ আবরণ যাদের থাকবে, যেসব ভাইরাসের, তাদেরকে আমরা কি ডাকবো? বহিস্থ আবরণযুক্ত ভাইরাস বা এনভেলাপড ভাইরাস। এনভেলাপড ভাইরাস বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসের এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে। এই পরীক্ষায় কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? মনে রাখার উপায় আছে ভাইয়া, খুবই সহজ। মনে রাখার উপায় আছে। মনে রাখবা, কেমনে মনে রাখবা? বহিস্থ আবরণযুক্ত ভাইরাস,
বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। হাই, হাই দিয়ে মনে রাখবা, হাই করোনা। কি বললাম? হাই করোনা। তাহলে হাই দিয়ে মনে রাখবা, একটা এইচে হচ্ছে এইচআইভি, আরেকটা এইচে হচ্ছে হারপিস। দাঁড়াও বাংলায় লিখি, এইচআইভি, হারপিস, তারপরে ইনফ্লুয়েঞ্জা, আবারও ইংরেজি লিখে ফেলছি, ক্ষমা করো, এবং করোনা। তাহলে এই 4টা ভাইরাস, 1 2 3 4। তাহলে তোমাকে বলতে হবে হাই করোনা, হাই করোনা। সো এইচ দিয়ে 2টা, এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা। সবাই কমেন্ট করো, বিশ্বাস করো এটা খুবই 3 স্টার মার্কা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমাকে অলরেডি পড়াই ফেললাম, কথার ফাঁকে ফাঁকেই পড়াই ফেলছি খুব সুন্দরভাবে। হাই করোনা, কি বললাম? হাই করোনা, এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা। সবাই কমেন্ট করো বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের নামগুলা বা এনভেলাপ ভাইরাসের উদাহরণগুলা। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে নিচের কোন তথ্যটি মিথ্যা, বা ধরো আমি যদি তোমাকে বলি যে এটা সঠিক না বেঠিক, আমাকে অ্যান্সার দাও। ইনফ্লুয়েঞ্জা একটা নেকেড ভাইরাস, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা হবে, কারণ সে এনভেলাপ ভাইরাস। আমি যদি বলি অন্য একটা ভাইরাসের নাম, সেটার বাহিরে কার কথা বলা যায়? বললাম ধরো মামস, এখানে নাই, তাহলে সে কি এনভেলাপড না নেকেড? তুমি দেখবা এখানে নাই মানে সে নেকেড। তোমার কথা হচ্ছে এটাই, অর্থাৎ সে বহিস্থ আবরণহীন থাকবে না। বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণ হচ্ছে এগুলোই, তোমার বই অনুযায়ী এগুলোই, তোমার আর জানার দরকার নাই। আসো, ক্যাপসিডের বিষয়টা জানো, এটা কি ছিল? এটা বলছিলাম এনভেলাপড। এখন এনভেলাপ বা বহিস্থ আবরণ এবং এই যে ক্যাপসিড, এদেরকে নিয়ে আসলে আরেকটু জানার সময় চলে আসছে। এদেরকে নিয়ে আরেকটু জানার সময় চলে আসছে। দেখো, আমরা জানি যে ক্যাপসিড হচ্ছে প্রোটিনের একটা আবরণ, অনেক বড় একটা স্ট্রাকচার। কিন্তু এটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে এগুলোর একক পাওয়া যাবে। ক্যাপসিডের একক কি যদি প্রশ্ন করা হয়, ক্যাপসিডের একক কি, অর্থাৎ ক্যাপসিডকে ভাঙলে কি পাওয়া যাবে, এটাও প্রশ্ন করতে পারে। ক্যাপসিডকে ভাঙলে কি পাওয়া যাবে, অথবা প্রশ্ন হইতে পারে ক্যাপসিডের একক কি। দুইটাই সেম প্রশ্ন। তাহলে এটার উত্তর কি হবে? জাস্ট মিয়ার লাগাই দিবা, ক্যাপসিডের সাথে লাগাই দিবা মিয়ার, ক্যাপসো মিয়ার, জাস্ট মিয়ার লাগাই দিবা। বিশ্বাস হয় না? মিয়ার লাগাই দিবা। এরপরে আচ্ছা, এনভেলাপ কি দিয়ে তৈরি সেটাই তো বলি নাই। এনভেলাপ জেনারেলি লিপিড অথবা লিপোপ্রোটিন নির্মিত হয়। তাহলে এনভেলাপ সাধারণত লিপিড অথবা লিপোপ্রোটিন নির্মিত হয়। বুঝতেই পারতেছো? তাইলে এই হলুদ ক্যাপসিড হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, বাইরের সাদার যে পুরো আবরণটা, ঠিক আছে, ধরো এই আবরণটা, এটা হচ্ছে তোমার লিপিডের তৈরি অথবা লিপোপ্রোটিন মিক্স থাকতে পারে, লিপোপ্রোটিনও থাকতে পারে, লিপিড ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, ঠিক আছে, লিপিডের একটা আবরণ হতে পারে, ঠিক আছে। তাহলে বহিস্থ আবরণ। এই জন্য অনেক সময় এই লিপোপ্রোটিন নির্মিত ভাইরাস, এনভেলাপ ভাইরাসকে লিপো ভাইরাসও ডাকা হয়। যাদের এনভেলাপ আছে তাদেরকে এনভেলাপ ভাইরাস যেরকম ডাকা যায়, তাদেরকে আমরা আবার লিপো ভাইরাসও বলতে পারি। তার মানে যদি বলা হয় লিপো ভাইরাসের এক্সাম্পল কি, লিপো ভাইরাসের এক্সাম্পল কি, সেগুলো একই, ঠিক আছে, জেনে রাখো। তাহলে বোঝা গেল, তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন করে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের এক্সাম্পল, জিজ্ঞেস করে এনভেলাপড ভাইরাসের এক্সাম্পল, জিজ্ঞেস করে লিপো ভাইরাসের এক্সাম্পল, সব সেম, হাই করোনা, শেষ। এখন এইটারও তো একক থাকবে, এটারও তো ভাঙলে একটা একক পাবো রে বাবা। এটার এককটা কি হবে? এনভেলোমিয়ার না। এটার একক কি? লিপোমিয়ার না। এটার একক একটু অন্যরকম, এটার একক হচ্ছে পেপলোমিয়ার। এটাও মিয়ার, কিন্তু পেপলোমিয়ার। একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো, এত সুন্দর করে লিখে নোট করে পড়াই দিচ্ছি, বই কিন্তু এগুলো খুব হেফাজত ভাবে পাবা, একসাথে তোমার মতো করে পাবা না। সো আমি একটু সুন্দর করে গুছাই দিচ্ছি। এইভাবেও যদি মনে না রাখতে পারো ভাইয়া, তাইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে।
আর ক্যাপসিড সম্পর্কে একটা তথ্য জেনে রাখো, ক্যাপসিড অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যেটা হাঁচি কাশির উদ্রেক ঘটায় আর কি। যাই হোক, এটা তোমরা বইয়ে দেখবা, সমস্যা নাই, জাস্ট এতটুকু পয়েন্ট লেখো। আমি আবার রিভিউ দিব, কোনো সমস্যা নাই, তোমরা একটাবার দেখো, আমি দেখি, তোমরা তোলো। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 1 মিনিট ব্রেক পর আমরা আসতেছি, তো ততক্ষণে এগুলো তোলো, আমি তারপর আবার রিভিউ করে দিতেছি। ওকে, আজান শেষ, এখন আমরা হচ্ছে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো গঠনের মধ্যে আমরা দেখতেছি কি দুইটা জিনিস থাকে মূলত, এন এবং পি। সো এন দিয়ে বলতে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, পি দিয়ে হচ্ছে প্রোটিন। সো বাইরে দেখবে প্রোটিন, সো প্রোটিনের যে আবরণ সেটাকে আমরা কি ডাকতেছি, ক্যাপসিড ডাকতেছি। ক্যাপসিডের একক কি, ক্যাপসোমিয়ার। আবার বাহিরে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এনভেলাপ পাওয়া যেতে পারে, সেটাকে আমরা কি বলবো, মানে সেটাকে এনভেলাপ বলবো। তো এই এনভেলাপের একক কি বলবো, পেপলোমিয়ার ডাকবো, ঠিক আছে। সো ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার, এনভেলাপের একক পেপলোমিয়ার। ক্যাপসিড কি দিয়ে তৈরি, প্রোটিন নির্মিত। এনভেলাপ কি দিয়ে তৈরি, লিপিড নির্মিত, অথবা মাঝে মাঝে লিপোপ্রোটিন নির্মিত হয়। এই কারণে এনভেলাপ ভাইরাসের অপর নাম কি, লিপোভাইরাস। ক্লিয়ার? লিপোভাইরাসের এক্সাম্পল চাক, এনভেলাপ ভাইরাসের এক্সাম্পল চাক, বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের এক্সাম্পল চাক, সবে একই, হাই করোনা, এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা, করোনা ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড এর মধ্যে ডিএনএ অথবা আরএনএ থাকবে, দুটো থাকবে না। ডিএনএ থাকলে তাকে ডিএনএ ভাইরাস বলবো, আরএনএ থাকলে আমরা সেটাকে আরএনএ ভাইরাস বলবো। বুঝা গেল? আমার মনে হয় বুঝা যাওয়ার কথা।
আরও কিছু জিনিসপত্র না হয় দেখে আসি, তারপরে বইয়ে যায়, কারণ বইয়ে গেলে আর আমরা এখানে ব্যাক করা হবে না আমি জানি। সো বইয়ে আমরা একবার গেলে বইয়ের সাগরে হারিয়ে যাব। সো বইয়ে অনেক কথাবার্তা লেখা, সেখান থেকে হচ্ছে বাছাই বাছাই করে কিছু কথাই পড়াই দিচ্ছি। তো আসো আর কি পড়ানো যায়, আসো। ডিএনএ ভাইরাস ভার্সেস আরএনএ ভাইরাস। তাহলে দুজনের মধ্যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। একটু উপরে নিয়ে যাই এগুলোকে। তো ডিএনএ ভাইরাসের এক্সাম্পল পরীক্ষায় আসে। আমরা তো জানি ডিএনএ ভাইরাস কি, যে ভাইরাসের বংশগত উপাদান হচ্ছে শুধুমাত্র ডিএনএ, তাকে ডিএনএ ভাইরাস বলবো। যেটা বংশগত উপাদান আরএনএ, সেটাকে আরএনএ ভাইরাস বলবো। তো আমরা মনে আছে জিআরএনএ এর কথা। সো বেসিক্যালি আরএনএ ভাইরাসের আরএনএ গুলোকে আমরা কিন্তু কি ডাকতে পারি, জিআরএনএ, কারণ তারা জেনেটিক আরএনএ, তাই না? মনে আছে? সো আমরা এখানে আর এই কথাটা ইউজ করলাম না, বাট জাস্ট মনে করে দিলাম কোষের গঠন চ্যাপ্টারটা। তো মনে রাখবা, ডিএনএ ভাইরাসের উদাহরণ মনে রাখার আমার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, মনে রাখবা ভ্যাট হলুদ ফুল। ঠিক আছে, কি বলছি? ভ্যাট হলুদ ফুল, তিনটা শব্দ ইউজ করছি, ভ্যাট হলুদ ফুল। তাহলে হলুদ ফুল কিনতে গিয়ে ধরো তোমার ভ্যাট বেশি দেয়া লাগলো, সেই গল্পটাই বলতেছি। হলুদ একটা ফুল, গাঁদা ফুল কিনতে গিয়ে দেখলা এখন সরকার এটার উপরে ভ্যাট বসাই দিছে, তুমি খুব মন খারাপ, এই জন্য তুমি বলতেছো ভাইয়া হলুদ ফুল কিনতে গেছিলাম গার্লফ্রেন্ডের জন্য, এখন দেখতেছি সরকার এটার উপর ভ্যাট বাড়াই দিচ্ছে। ঠিক আছে, তো তুমি তো তোমার মনের কষ্ট থেকে তুমি বলছো মানে হলুদ ফুল কিনতে গেছি, ভ্যাট বাড়াই দিছি, এটাই। এখন তিনটা ওয়ার্ড মনে রাখো, ভ্যাট এবং হলুদ ফুলের কথা মনে রাখো। ভ্যাট থেকে আমরা মনে রাখবো তিনটা কথা, খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটা ভাইরাস। ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। তোমাদের লেভেলে এইগুলো মনে রাখলে মোর দেন এনাফ, তোমার সব বই মিলাও এর বেশি নাই, বুঝছো? ডিএনএ ভাইরাসের এক্সাম্পল ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। সবার আমার সাথে ভাইয়ের সাথে মুখস্থ করো তো। তিনটা নাম কি বললাম? ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। ভেরিওলা, ভ্যাকসিনিয়া, ভেরিসেলা। তাহলে শেষ। এ দিয়ে মনে রাখবা, এ দিয়ে মনে রাখবা এডিনো হারপিস সিমপ্লেক্স। হারপিস বানানটা ইংলিশে লিখতেছি না এই কারণে, কারণ হারপিস বানানটা ইংলিশে লিখলে তো অনেকে বুঝবা না। হারপিস বানানটা হচ্ছে ইংলিশে এরকম, হারপিস, হারপিস, মনে হবে যে হিরপিস, নাইলে হারপ্যাস, হারপ্যাস, না, এটা আসলে বানানটা হারপিস, হারপিস সিমপ্লেক্স। সো অ্যাকচুয়ালি এডিনো ভাইরাস হচ্ছে একটা আলাদা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস হচ্ছে আলাদা ভাইরাস, কিন্তু তোমাদের বইয়ে ভুলক্রমে এই কমাটা পড়ে নাই, যার কারণে তোমাদের বইয়ে অনেক সময় মনে করা হয় যে এডিনো হারপিস সিমপ্লেক্স ভাইরাস এটা এমন একটা বড় ভাইরাসের নাম না। এডিনো ভাইরাস একটা আলাদা ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস হচ্ছে আরেকটা আলাদা ভাইরাস। ঠিক আছে, তারপরে আসো টি দিয়ে দুইটা জিনিস, টি দিয়ে দুইটা জিনিস, দাঁড়াও একটা মিনিট। T2 ভাইরাস, টি দিয়ে হচ্ছে T2 ভাইরাস এবং আচ্ছা একটা কাজ করি, হলুদ কালার নিয়ে, নাইলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা মূল ছন্দ আর কোনটা ইয়া। আর টিআইভি ভাইরাস, টিআইভি ভাইরাস লেখার দরকার নেই, শুধু টিআইভি লিখলে হয়। টিআইভি, ভি মানে ভাইরাস আর কি। হ্যাঁ, তাহলে দেখো T2 ভাইরাস এবং টিআইভি ভাইরাস। T2 ভাইরাস, টিআইভি, ঠিক আছে? আচ্ছা, একটা কথা মনে রাখবা, টিএমভি ভাইরাস লিখে কেটে দাও কষ্ট করে, টিএমভি ভাইরাস লিখে কষ্ট করে কেটে দাও, কারণ টি দেখলে মন চাইবেই
টিএমবি ভাইরাসের কথা বলতে, কারণ সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমবি ভাইরাস। এবং টিএমবি ভাইরাস নিয়ে তোমার বইয়ে অনেক কথা লেখা আছে, বিশ্বাস যদি করো তোমার কাছে মনে হবে বারবারই আমি টিএমবি ভাইরাসটা দাগাই দিই, বাট না, মাথায় রাখবা টিএমবি ভাইরাস ইজ নেভার এ ডিএনএ ভাইরাস, রেদার ইট ইজ এ আরএনএ ভাইরাস। এই জন্য লিখে কাইটা দাও, তাইলে তুমি মনে থাকবে। এবং আরেকটা কথা বলবো, সেখান থেকেও মনে থাকবে, সেটা হচ্ছে ফুল দিয়ে মাথায় রাখবা, ফুল কপির মোজাইক ভাইরাস। ফুল কপির মোজাইক ভাইরাসের কথা মনে রাখবা। টিএমবি দিয়ে কি বুঝায়? টবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ তামাকের মোজাইক ভাইরাস, টবাকো মোজাইক ভাইরাস। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া একমাত্র ফুলকপির মোজাইক ভাইরাসই, একমাত্র ফুলকপির মোজাইক ভাইরাস, একমাত্র মোজাইক ভাইরাস হিসেবে ফুলকপির মোজাইক ভাইরাসটাই ডিএনএ ভাইরাস। এই বাদে যত মোজাইক ভাইরাস আছে সব ভাইরাসই হচ্ছে আরএনএ ভাইরাস। তখন সেটা যদি মনে রাখতে পারো, তাহলে তখন মাথায় আসবে, আরে আমি টি দিয়ে কিভাবে টিএমবি লিখি, এটা তো টবাকো মোজাইক ভাইরাস, তামাকের মোজাইক ভাইরাস। ভাইয়া তো বলছে ফুলকপির মোজাইক ভাইরাস ছাড়া আর কোনোটা ডিএনএ ভাইরাস না, আর কোনো মোজাইক ভাইরাস ডিএনএ ভাইরাস না, তাহলে আমি তামাকেরটা কিভাবে এখানে ডিএনএতে ঢুকাই দিই? তাহলে তুমি টিএমবি ঢুকাবা না, তাও লিখে দিলাম টিএমবি লিখে ক্রস, এটা হবে না, এটা কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? হলুদ দিয়ে মনে রাখতে হবে যে হেপাটাইটিস ভাইরাস, কিন্তু হেপাটাইটিসের সবগুলা না, অনলি হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। বাকি ধরো হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, ডি, ই, এগুলো সব হচ্ছে আরএনএ ভাইরাস। মাথা থাকবে তো? তাহলে একমাত্র হেপাটাইটিস বি ভাইরাস, এটাই হচ্ছে ডিএনএ ভাইরাস। এটা পরীক্ষায় অনেক অনেক আসে, হেপাটাইটিস বি ভাইরাস, নিচের কোনটা সত্য বা মিথ্যা। সো নিচের কোনটা সত্য, বলবে যে হেপাটাইটিস বি ভাইরাস আরএনএ ভাইরাস, ঠিক সত্য না এটা মিথ্যা। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে অনলি ডিএনএ ভাইরাস, এই বাদে এ সি ডি ই যা আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে দেখো তো ভাইয়া, তোমার ডিএনএ ভাইরাসের পড়া হয়ে গেছে, জাস্ট 3টা ওয়ার্ড বলছি, ভ্যাট এবং হলুদ ফুল। ভেরিওলা ভ্যাকসিনা ভেরিসেলা কি কি পড়াইছে দেখো তো, কি পড়াইছে দেখো তো? ভেরিওলা ভ্যাকসিনা ভেরিসেলা, এডিনো হার্পিস সিমপ্লেক্স, টি2 ভাইরাস, টিএইচ ভাইরাস নট, টিএমবি ভাইরাস, হলুদ দিয়ে হেপাটাইটিস ভি ভাইরাস এবং ফুল দিয়ে ফুলকপির মোজাইক ভাইরাস। এইখানে যা কিছু পড়াইলাম এগুলোর বাহিরে যা কিছুই থাকবে, বাকি সব কিছুই হবে আরএনএ ভাইরাস। তাহলে তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি ভাইয়া 2টা ভাইরাসের এক্সাম্পল, আমাকে 3টা ভাইরাসের এক্সাম্পল আমি তোমাকে জিজ্ঞেস করি, 1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, 2 এইচআইভি ভাইরাস, 3 করোনা ভাইরাস, এগুলো কি ধরনের ভাইরাস? আমাকে উত্তর দাও, সবাই উত্তর দাও। এই 3টা ভাইরাস ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? তোমার কমন সেন্স কি বলে? ততক্ষণ আমি আরেকটু পড়াই। দেখো বইয়ে একটা চার্ট আছে যে কোনটা কি রোগ করে, তো মনে রাখতে অনেকের অসুবিধা হয়, সেটা একটু তোমাদেরকে বলি। ভেরিওলা হচ্ছে তিনোটাই আসলে একটা না একটা বসন্ত রোগ করে, ঠিক আছে? এই 3টা হচ্ছে বসন্ত রোগ করে, মাথায় রাখবা যে বসন্ত রোগ করে। বসন্ত মানে তো বুঝোই নাকি? আচ্ছা, বসন্ত রোগ মানে হচ্ছে পক্স আসলে, হ্যাঁ, ওই ছোটবেলায় পক্স পড়ছো না, পক্স। এখন কোনোটা করবে চিকেন পক্স, কোনোটা করবে ওয়াটার পক্স মানে জল বসন্ত, কোনোটা করবে গো বসন্ত। এখন কোনটা কি করবে এটা তুমি কেমনে বুঝবা? এটা তুমি কেমনে বুঝবা, তাই না? আচ্ছা, মনে রাখবো কিভাবে? মনে রাখার ওইটা নিয়ে একটু কথা বলি। জল বসন্ত, গো বসন্ত এবং জল বসন্তটা হচ্ছে চিকেন পক্স বেসিক্যালি, জল বসন্তটা হচ্ছে বেসিক্যালি চিকেন পক্স। সো এটা হচ্ছে বেসিক্যালি চিকেন পক্স, জল বসন্ত। ভেরিসেলা জুস্টার, সেখান থেকে আসছে ভেরিসেলা, জল বসন্ত বা চিকেন পক্স করে। এইটা হচ্ছে ও আছে, ও মানে বুঝবা ছোট, তাহলে সে স্মল পক্স করে, স্মল পক্স মানে হচ্ছে গুটি বসন্ত। পৃথিবীতে প্রথম যে রোগটা আবিষ্কার হয়েছে ভাইরাস ঘটিত, সেটা ছিল এই গুটি বসন্ত। এই গুটি বসন্তের রোগের কথাই সর্বপ্রথম হচ্ছে মানুষ জানতে পারছে এটা যে ভাইরাস ঘটিত রোগ।
তারপর ভ্যাকসিনিয়া হবে কি, তাহলে গো বসন্ত, তাহলে গুটি গো এবং জল, বুঝা গেছে, গুটি গো এবং জল। তাহলে ভেরিওলা হচ্ছে গুটি বসন্ত, ভ্যাকসিনিয়া হচ্ছে গো বসন্ত, আর ভেরিসেলা হচ্ছে জল বসন্ত বা চিকেন পক্স। তাহলে স্মল পক্স, চিকেন পক্স, গো বসন্ত। এইটা মনে না রাখতে পারলে অসুবিধা নাই, জাস্ট মনে রাখো তিনটা এক ধরনের বসন্ত করে। ওইটা আরও অ্যাডভান্স টাইপের এমসিকিউ, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু এতটুকু মনে রাখতে হবে ভাইয়া যে ডিএনএ ভাইরাসের এক্সাম্পলগুলো ভ্যাট এবং হলুদ ফুল, এগুলো দিয়ে প্রত্যেকটা যে কী বুঝাইছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পলে চলে যাই। তোমরা ওইটার অ্যান্সার দিছো দেখি? হ্যাঁ, সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এখন আমাকে আবার বলো, যদি আমি বলি এডিনো ভাইরাস কী ধরনের ভাইরাস, আমি যদি বলি হ্যাপাটাইটিস ডি ভাইরাস, এই দুইটা ভাইরাস কোনটা কী ভাইরাস, আমাকে এক্সাম্পল উদাহরণ বলে দাও, ডিএনএ না আরএনএ। একটা কি বললাম, আচ্ছা এক্সাম্পল দাম যতক্ষণে, সরি উত্তর দাও ততক্ষণে আমি অন্য কিছু পড়াই। ইমার্জিং ভাইরাস, এইটাও এমসিকিউতে আসে রে ভাই। যেগুলো এমসিকিউতে আসে আমি একটু আলাদা করে করে পড়াচ্ছি ভাই। হ্যাঁ, তোমার বইয়ে আছে, আমি বইয়ে তোমাকে আবার দেখাবো, কোনো সমস্যা নেই, এক পড়া 100 বার পড়ানো যাবে। সত্য কথা দিনে 14 বার বলা যায়, কি ঠিক না বেঠিক? আচ্ছা, ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস জিনিসটা কি, যে নতুন একটা প্রজাতিতে রোগ সৃষ্টি করা, নতুন প্রজাতিতে রোগ সৃষ্টি করে। এরকম এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস আগে বাদুড়দের হইতো, সেই বাদুড়ের মাধ্যমে আমাদের মানুষের আস্তে আস্তে ছড়াইছে। তো এটা আগে এক প্রজাতিতে রোগ তৈরি করতো, কিন্তু অন্য প্রজাতিতে করতো না। কিন্তু হুট করেই ভাইরাসের প্রকৃতি কেমন জানি চেঞ্জ হয়ে গেল, তারা যেই প্রজাতিতে আগে রোগ ঘটাইতো না, নতুন একটা প্রজাতি, মানে সেই প্রজাতিতে তারা রোগ সৃষ্টি করা শুরু করলো। তাহলে এটাকেই বলা হয় ইমার্জিং ভাইরাস, অর্থাৎ এটা ইমার্জ করছে। এই ভাইরাস পৃথিবীতে আগে থেকেই ছিল, কিন্তু এই ভাইরাসটা আগে এই রোগ করতো না, এই প্রজাতিতে এই রোগটা করতো না, নতুন একটা ঘটনা ঘটাচ্ছে। তো সেটাই হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাস। সো তোমার এত বুঝাবুঝির থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, ইমার্জিং ভাইরাস নিয়ে তোমাকে হয়তো একটা অনুধাবনমূলক প্রশ্ন লিখতে দিবে, তুমি সুন্দর করে বইয়ে আছে দেখাই দিব, তুমি লিখবা এটা, কিন্তু এক্সাম্পলগুলো ঠিক হওয়া লাগবে, কারণ এক্সাম্পল তোমার এমসিকিউতেও আসে। সো ইমার্জিং ভাইরাস নিয়ে কথা বলি, যে যে ভাইরাস কখনো কোনো একটা প্রজাতিতে কখনোই রোগ সৃষ্টি করতো না, বাট হুট করেই ভাইরাসের গঠন প্রকৃতি চেঞ্জ হওয়ার কারণে, মিউটেশন বলো আরও বিভিন্ন কারণে, জিনগত পরিবর্তনের কারণে তারা নতুন একটা প্রজাতির রোগ সৃষ্টি করা শুরু করলো। তো সেই ধরনের ভাইরাসই হচ্ছে ইমার্জিং ভাইরাস। তো আসো উদাহরণগুলো আসি, মনে রাখবা, কেমন মনে রাখবা, নিপা ভাইরাস ছিল, দাঁড়াও এক্সাম্পলগুলো মিলাই, নিপা ভাইরাস ছিল, করোনা ভাইরাস ছিল, তারপরে সার্স কোভ 2 ছিল, সার্স ছিল, এইচআইভিও ছিল, মাথায় আসছে। ওকে, মনে রাখবা সোজা করে, হেন্স করোনা। কি করোনা? হেন্স করোনা। সো হেন্স শব্দটা দিয়ে মনে রাখবো এইচআইভি। এইচআইভি 1981 সালে আবিষ্কৃত যখন হয়েছে, তার আগে কিন্তু আসলে দেখা গেছে কি মানুষের তেমন একটা রোগ তৈরিও করতো না। সো এইচআইভি ভাইরাসটা আগে বানর সহ অন্যান্য এদের হইতো, আমাদের হইতো না, হুট করেই মানুষের করা শুরু করছে। ইবোলা ভাইরাস, এটাও সেম কাহিনী, মানুষের রোগ তৈরি করতো না। নিপা ভাইরাস, এটাও ছিল আগে বাদুড়দের হইতো, বাদুড় থেকে পরে মানুষদের মধ্যে আইসা পড়ছে। তারপর সার্স, ঠিক আছে, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম, সেখান থেকে আসছে। তারপর সার্স মার্সও আছে এরকম একটা, যাই হোক তোমাদের বইয়ে নাই, দরকার নাই। তারপর করোনা ভাইরাস, তোমরা কি জানো করোনা ভাইরাসের কথা যেহেতু আসছে আমি তোমাকে একটু তথ্য দিই। করোনা ভাইরাস, যে এই যে করোনা ভাইরাস, এটার কিন্তু আসলে ভাইরাসটার নাম কিন্তু আসলে করোনা না। আমরা করোনা বলি, কিন্তু আসলে করোনা ভাইরাসের নাম কিন্তু আসলে করোনা না, এটা আমরা সাধারণ লোকজন বলি। কিন্তু আমরা তোমাদের কি বলা উচিত, এটা অ্যাকচুয়ালি কিন্তু ভাইরাসের আসল নাম হচ্ছে, সে কিন্তু সার্স অন্তর্ভুক্ত, মানে অর্থাৎ সার্স এই গ্রুপ অফ ভাইরাসের অন্তর্ভুক্ত। তার আসল নাম হচ্ছে সার্স কোভ 2।
আমার মনে হয় করোনার সময় এই নামটা অনেকবার শুনছো তোমরা। SARS-CoV-2 এইটা হচ্ছে করোনা ভাইরাসের আসল নাম। করোনা ভাইরাসের আসল নাম কি? SARS-CoV-2। সে যে রোগটা তৈরি করে তার নাম তুমি করোনা বলতে পারলেও আসলে বলা ঠিক না। আসলে তার নামটা হচ্ছে কোভিড-19। কেন কোভিড-19 বলা হয়? কারণ করোনা ভাইরাস ডিজিজ, দেখো করোনার থেকে সিও নিছে, তারপর ভাইরাসের থেকে ভিআই নিছে, এবং ডিজিজ মানে রোগ থেকে ডি নিছে। তাহলে কোভিড কত সুন্দরভাবে নামকরণ করছে দেখো। কোভিড-19 কেন নিছে? কারণ 2019 সালের একেবারে 31 ডিসেম্বর শেষ তারিখে এটা চায়নায় ফার্স্ট কেস ধরা পড়ছিল। এই জন্য 2019 থেকে যেহেতু শুরু হয়েছিল, সো এই জন্য কোভিড-19। ওকে, জাস্ট এইটুকুই হিস্ট্রি জানো। এবং এই রোগটা নির্ণয় করার জন্য কি করা লাগে? এই রোগটা নির্ণয় করার জন্য সুন্দর মতো তোমাকে একটা পিসিআর টেস্ট করানো দরকার আছে, যেটা পুরো নাম হচ্ছে RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপ্টেস পলিমারেজ চেইন রিঅ্যাকশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেস পলিমারেজ চেইন রিঅ্যাকশন এরকম একটা টেস্ট আছে RT-PCR। এটা করাইলে তুমি একদম ডেফিনেটলি বুঝতে পারবা যে আসলে তোমার করোনা হয়েছে কি হয় না। অন্যগুলো দিয়ে আসলে ডেফিনেটিভভাবে বোঝার উপায় নাই, কারণ তোমার সার্স হতে পারে, মার্স হতে পারে, আরও অনেক ইয়ে আছে। তো যাই হোক, জাস্ট জানার জন্য। এবং এটার মানে ট্রিটমেন্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা তোমরা অনেকেই জানো। এটা ট্রিটমেন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি তোমার ধরো একটা হচ্ছে প্রতিরোধ, আরেকটা হচ্ছে প্রতিকার। প্রতিরোধ মানে তো বুঝো যে রোগ হয় নাই, তার আগে আমি প্রতিরোধ করতে চাচ্ছি, তাহলে আমাকে নিতে হবে ভ্যাকসিন। সো এরকম অনেক ভ্যাকসিন আছে, আমরা জানি ভ্যাকসিনের নামগুলো তোমরা দেখে নিবা। অ্যাস্ট্রাজেনিকা আছে, তারপর হচ্ছে সিনোভ্যাক্স আছে, তো আরও অনেক ভ্যাকসিন আমরা নিয়েছিলাম। সো ভ্যাকসিন কিছুর নাম একটু জেনে রাখবা, একটু লাগতে পারে। তারপর ট্রিটমেন্ট আমরা জানি যে প্লাজমা থেরাপি, মনে আছে প্লাজমা থেরাপি কি জিনিস? যে যাদের করোনা ভাইরাস হয়ে গেছে একবার, তাদের থেকে প্লাজমাটা সংগ্রহ করে আরেকজন যার এখন বর্তমানে করোনা হয়েছে তাকে দেয়া হইতো। কেন? কারণ যার করোনা হয়ে সুস্থ হয়ে গেছে তার মধ্যে ওই করোনা ভাইরাসের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তার প্লাজমায় সেটা বিদ্যমান। তো ওই প্লাজমাটা নিয়ে আমি যদি একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে দেই, তাহলে ওই আক্রান্ত রোগীর মধ্যে অ্যান্টিবডিটা দেয়া হবে। তাহলে ওই অ্যান্টিবডিটাই ফাইট করবে অটোমেটিকভাবে ভাইরাসের বিরুদ্ধে। যেহেতু ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল ড্রাগস খুবই কম অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি, এবং সেগুলোর দাম আকাশ চূড়া হয়ে থাকলেও, ঠিক আছে। এবং অ্যান্টিভাইরাল ড্রাগসের কার্যকারিতা আসলে তেমন একটা না, অ্যান্টিবডি তার থেকেও ভালো কাজ করে। ইভেন আমাদের বেশিরভাগ ভাইরাস ডিজিজ বা ভাইরাল ডিজিজগুলো আমরা কিন্তু আসলে নিজে নিজে সুস্থ হয়ে যায়, কারণ আমাদের ওগুলোর অ্যাগেনিস্টে অ্যান্টিবডি তৈরি হয়, তখনই এগুলো আমাদের বডি এগুলো নিষ্ক্রিয় করে ফেলে। সো আমরা ওষুধ কেন খাই? ওষুধ খাই এই কারণে, ভাইরাসের কারণে যেই সিমটমসগুলো হয়েছে সেই সিমটমস রিলিজ করার জন্য। নাকে সর্দি বেশি হয়েছে, সর্দি কমানোর জন্য। তারপর মানে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট কমানোর জন্য। অর্থাৎ আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে থাকি নর্মালি ভাইরাস গঠিত রোগের ক্ষেত্রে। বাট ভাইরাসটাকে এলিমিনেট করার আসলে ওই রকম ড্রাগস কিন্তু আমাদের নাই। সো আমরা জানি আসলে ডাক্তাররা যখন আমরা ওষুধ লিখি আমরা আসলে কি করতেছি। তো এই হলো ঘটনা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম আমরা ব্যাকটেরিয়াটাকেই ধ্বংস করে দিতে পারি ওষুধের মাধ্যমে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেটা করা যায় না, ঠিক আছে। এই জন্য ভাইরাস ঘটিত ডিজিজের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচগুলো একটু অন্যরকম হইতে হয়, ঠিক আছে। এই জন্য ভাইরাস খুবই খারাপ, খুবই খারাপ। এই খারাপ জিনিসটা নিয়ে আজকে আমাদের স্টাডি করা লাগতেছে। যাই হোক, তো ইমার্জিং ভাইরাসের এক্সাম্পলগুলো লাগবে, হ্যান্স করোনা, HIV, ইবোলা, নিপা, সার্স, করোনা, এগুলো মুখস্থ করা লাগবে ভাইয়া, আর কিছু না। হেপাটাইটিস ই হচ্ছে আরএনএ ভাইরাস, এডিনো ভাইরাস, ডিএনএ ভাইরাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার ক্লাস নেওয়া সার্থক, তোমরা সব বুঝতেছো, এগুলোই পরীক্ষায় আসবে ঘুরে ফিরে, ঠিক আছে। এগুলোই ঘুরে ফিরে আসবে, বিশ্বাস যদি না হয় MCQ দেখো, বোর্ড কোশ্চেন দেখো, তারপর অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখো, সব জায়গার কোশ্চেন দেখো, এগুলোই ঘুরে ফিরে তোমার কাছে চাইবে। আচ্ছা, আমরা বইয়ে আসি। দেখা যায় আশা করি বই। এই যে ভাইরাসের সংজ্ঞাটা তোমরা এখন এখান থেকে জেনে নাও, ঠিক আছে। দেখো কই রে, ভাইরাসকে কি বলা হয়েছে? অতি আণুবীক্ষণিক বলছিলাম, আল্ট্রামাইক্রোস্কোপিক। আচ্ছা, তাহলে এখন ভাইরাসের সংজ্ঞাটা শিখে নাও। কি বলছে? আচ্ছা, এখানেও দরকার নাই, এটাও আমরা দেখবো না, এটাও আমরা দেখবো না, দাঁড়াও। এই যে এইটা, ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত
অকোষীয়, এখানে কি কোষ আছে? নাই। ভাইরাসে কি কোনো কোষ আছে? নাই। তারপরে অতি আণুবীক্ষণিক পড়াইছি, বাধ্যতামূলক পরজীবী বস্তু যা জীবের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ জড় থাকে। অর্থাৎ আমরা যা কিছু পড়ছি সেটাই ঘুরে ফিরে সংজ্ঞাতে নিয়ে আসছে। তাহলে এক সংজ্ঞা পড়লে শেষ, এটাও বলতে পারো, অথবা আমি একটু ঘুরে ফিরে পড়াইছি কিন্তু একটু তোমাদেরকে সবকিছু এক্সপ্লেন করে পড়াইছি, এটা হলো ঘটনা। বুঝা গেছে? তাহলে মাথায় রাখবা, এটাকে কখনোই ভাইরাসকে বস্তু রাখবা, কখনোই তুমি ভাইরাসকে জীব ডাকো না। মাথায় রাখবা কি বলতে হবে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে নির্মিত এমন একটা অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী ডাকতে পারো, পরজীবী ডাকতে পারো। এরপরে পরজীবী বস্তু না ডাকলেও অথবা পরজীবী সত্তাও ডাকতে পারো, সত্তা ডাকা যেতে পারে, কিন্তু কখনোই জীব ডাকবে না। ঠিক আছে? পরজীবী বস্তু বলতে হবে, পরজীবী বস্তু বা পরজীবী সত্তা যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয় রোগ সৃষ্টি করে কিন্তু এর বাইরে আবার নিষ্ক্রিয় থাকে। শেষ, এটা হচ্ছে তোমার সংজ্ঞা। ক্লিয়ার? আচ্ছা, মুছে ফেলি। তারপরে আসো, এই যে দেখো বইয়ে এইখান থেকে এখান পর্যন্ত একটা ইতিহাসের একটা পাতিহাস বানায় রাখছে। সব লাগবে না, জাস্ট কয়েকটা লাইন তোমাদেরকে বলি। তোমরা কি দেখতে পাচ্ছ? আজও আমি যতটুকু বড় করছি তাতে কি দেখতে পাচ্ছ? আমি তো জানি না, দাঁড়াও আর একটু বড় করি, হালকা একটু বড় করি, না দেখার সম্ভাবনাই আছে, এজন্য একটু বড় করলাম। ঠিক আছে, দেখো যেই কথাগুলো বলে গেছে, দেখো এডওয়ার্ড জেনারের কথা। এডওয়ার্ড জেনার উনি কি করছিল? উনি সর্বপ্রথম ভাইরাস গঠিত রোগ হিসেবে বসন্ত রোগের কথা বলছে। তাহলে বুঝছো কোন বসন্ত? বেসিক্যালি এটা ছিল গুটি বসন্ত। সো প্রথম ভাইরাস গঠিত রোগ কোনটা সম্পর্কে জানা যায়? বসন্ত রোগ। কে বলছে? জেনার সাহেব বলছে, এডওয়ার্ড জেনার। এটা বললে পড়তে পারো। ঠিক আছে? যদিও বিজ্ঞানী রিলেটেড এখানে অনেক কিছু আছে, পরীক্ষায় অত আসে না, যেগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। তারপরে আসো, সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস, এটা আসার মতো প্রশ্ন, টোবাকো মোজাইক ভাইরাস। কেন? তুমি কি জানো কেন সেটা পৃথিবীর সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস? খেয়াল করো, সর্বপ্রথম ভাইরাস গঠিত রোগ, রোগ বলছে যখন সেটা ছিল বসন্ত রোগ। আর যদি ভাইরাসের কথাই বলে, রোগের না ভাইরাসের কথাই বলে, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। এখন কেন টিএমভি সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস? কারণ টিএমভির আকারটা অনেক বড়। ভাইরাসের গড় সাইজ হয়ে থাকে 8 থেকে 300 ন্যানোমিটার। দেখতে পাইতেছো? 8 থেকে 300 ন্যানোমিটার। দেখো 8 থেকে 300 ন্যানোমিটার হয়ে থাকে। তার মধ্যে দেখো কত বললাম, 8 থেকে 300 ন্যানোমিটার হয়ে থাকে। তার মধ্যে এই বড় ফিগারটাই হচ্ছে টিএমবির সাইজ। টিএমবির দৈর্ঘ্য হচ্ছে 300 ন্যানোমিটার। বুঝছো? এই কারণে টিএমভি এত বড় ভাইরাস হওয়ার কারণে বিজ্ঞানীদের চোখে সবার আগে ধরা পড়ছে। বুঝা গেল? তাইলে এই 8 সাইজের এটা তোমার কি? এটা হচ্ছে তোমার গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। 8 থেকে 12, 8 থেকে 12 ন্যানোমিটার, 8 থেকে 12 ন্যানোমিটার হয়ে থাকে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ঠিক আছে? তারপর আরেকটা জানতে পারো, 12 ন্যানোমিটারে পোলিও ভাইরাস হয়ে থাকে, এই আর কি। আচ্ছা, এখানে মনে হয় তথ্য চেঞ্জ করছে, বুঝছো? আগে ভাইরাসের গড় দৈর্ঘ্য লেখা ছিল বইয়ে 12 থেকে 300 ন্যানোমিটার, 12 থেকে 300 ন্যানোমিটার লেখা ছিল। ঠিক আছে? 12 ছিল হচ্ছে টিএমবি, 12 হচ্ছে 300 হচ্ছে টিএমবির সাইজ, 12 হচ্ছে পোলিওর সাইজ। হ্যাঁ, কিন্তু এখন রিসেন্ট বইয়ে 8 থেকে 300 লেখা, তাহলে ওইটাই পড়ো, সমস্যা নাই। ঠিক আছে? এমনও 8 হচ্ছে সবচেয়ে নিম্ন সাইজ, সবচেয়ে ছোট হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, 8 থেকে 12-র মধ্যে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম জানলাম। এখন আরেকটা জিনিস জানতে হবে, দিমিত্রি আইভানোভস্কির কথা। অ্যাডলফ মায়ারের কথা পারলে দেখতে পারো মায়ার সাহেব কি করছে, টোবাকো মোজাইক রোগের কথা উল্লেখ করছে, এটা এত ইম্পর্টেন্ট না। বাট দিমিত্রি আইভানোভস্কি এই বেটা যেটা করছে, যে প্রমাণ করে দেখাইছে
যে আক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরেও সুস্থ গাছে সেটা তামাক রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এমন একটা জীবাণু উনি আবিষ্কার করছে যেটা ব্যাকটেরিয়া থেকেও ছোট, অর্থাৎ ভাইরাস যে ব্যাকটেরিয়া থেকে ছোট উনি বুঝতে পারছে। এই রোগকে উনি বিষ বা ভাইরাস হিসেবে আখ্যায়িত করছে, বাট কোনো ভাইরাস শনাক্ত করতে পারে নাই, বাট স্টিল তাকে ভাইরাসের আবিষ্কারক ডাকা হয়। তাহলে ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। তাহলে সবাই একটু খুব ভালো করে এইভাবে আমি যেভাবে নোট ডাউন করছি এভাবে দাগাই দাগাই এভাবে দাগাও, তাইলে মনে থাকবে দিমিত্রি আইভানোভস্কি। এখন আমার না মনে থাকে কিভাবে জানো, দিমিত্রি আইভানোভস্কি ডি দিয়ে কিন্তু হয় ডিসকভারি, আবার আই দিয়ে দিমিত্রি আইভানোভস্কির আই দিয়ে হয় ইনভেনশন। দুইটাই কিন্তু আবিষ্কার রিলেটেড, কথা ঠিক না বেঠিক? দুইটাই কিন্তু কি আবিষ্কার রিলেটেড। তো এই জন্য আমার মনেই থাকে খুব ইজিলি যে আবিষ্কারকটা কে ভাইয়া ভাইরাসের, ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। বুঝছো, দিমিত্রি আইভানোভস্কি ভাইরাসের আবিষ্কারক। আচ্ছা, তাইলে এডওয়ার্ড জেনার কিন্তু ভাইরাসের আবিষ্কারক না, সে যদিও প্রথম ভাইরাস গঠিত রোগ ও গুটি বসন্তের কথা বলছে, বাট ভাইরাসের আবিষ্কারক হচ্ছে ডি এবং আই দিয়ে লেখা দিমিত্রি আইভানোভস্কি, ডিসকভারি ইনভেনশন। আচ্ছা আসো, এই হচ্ছে আরেকজন পাবলিক, স্ট্যানলির কথা জানবো। এখানে অনেকগুলো বিজ্ঞানের কথা আছে, আমরা দরকার নাই কমাই পড়াচ্ছি তাও অনেক। স্ট্যানলি, এই স্ট্যানলি সাহেবের একটা কথা আছে, এই স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। দেখছো বই কেন পড়াইতে বিরক্ত লাগে, কারণ বইয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে। যাই হোক, পড়াতে পড়াতে তাও জানি যে কোথায় কোনটা আছে। তো ওই হচ্ছে ঘটনা আর কি। দেখো স্ট্যানলি সাহেব অনেক ঘটনা করছে, একটু পড়ে নিও গল্প, এই গল্পে আমি তোমার যাচ্ছি না। ওনারে বলা হবে তোমার এমসিকিউর জন্য এটাই লাগবে যে ভাইরোলজির জনক বলে। তাহলে সাবধান, হুঁশিয়ার, ভাইরাসের আবিষ্কারক চাইছে নাকি ভাইরোলজির জনক চাইছে? ফাদার অফ ভাইরোলজি। ভাইরোলজি মানে কি? ভাইরাস যেখানে পড়ানো হয় বিজ্ঞানের যে শাখায়, ঠিক আছে, ভাইরাস নিয়ে যে বিদ্যা, ভাইরোলজি। সো ভাইরোলজির জনক, ফাদার অফ ভাইরোলজি হচ্ছে স্ট্যানলি সাহেব। বুঝা গেছে? তাহলে দুইটা প্রশ্নের উত্তর খুব ভালো করে মাথায় রাখবা। ভাইরাসের আবিষ্কারক বললে দিমিত্রি আইভানোভস্কি, ডিসকভারি ইনভেনশন। আর যদি বলে ভাইরোলজির জনক, তাহলে হচ্ছে স্ট্যানলি সাহেব। বুঝছো, উনি কি করছে একটু দেখে নিও। উনি এরপরে এই জন্যই আসলে পরবর্তী নোবেল প্রাইজও পাইছিল খুব সম্ভবত। যাই হোক, আমাদের ওগুলো বিষয় না দেখার। শেফারম্যান মরিসের ঘটনাটা দেখে নিতে পারিও। ওই শেফারম্যান এবং মরিস দুইজন মিলে হচ্ছে সায়ানোফাজ আবিষ্কার করছিল। যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হার্ভে জে অল্টার। হার্ভে জে অল্টার, দেখো অল্টার শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ। অল্টার শব্দের অর্থ হচ্ছে কি? চেঞ্জ। এটা একটু তোমাদেরকে ভোকাবুলারি শিখাচ্ছি। হার্ভে জে অল্টার, অল্টার শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ, এবং চেঞ্জের মধ্যে যেহেতু সি আছে, সে আবিষ্কারও করছে হেপাটাইটিস সি। দেখো, সে আবিষ্কারও করছে হেপাটাইটিস সি ভাইরাস। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক ব্যাধি। হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক ব্যাধি। বুঝছো, নীরব ঘাতক ব্যাধি। আচ্ছা, তাহলে মনে থাকবে হার্ভে জে অল্টার যে হেপাটাইটিস সি আবিষ্কার করছে, মনে থাকার কথা, আমি যেভাবে পড়াচ্ছি মনে থাকার কথা। বোর্ডেন অ্যান্ড পিরি, বোর্ডেন অ্যান্ড পিরি হচ্ছে বলছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। এটা মনে রাখা খুব সহজ আসলে, বাউডেন অ্যান্ড পিরিটটা। এটা একটা ভাবে মনে রাখা যায়, আমি তোমাদেরকে দেখাই কীভাবে মনে রাখা যায়। তুমি মনে রাখবে হচ্ছে বাউডেন অ্যান্ড পিরি। সো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে যে তৈরি, এই রাসায়নিক প্রক্রিয়ায় বলছে বাউডেন অ্যান্ড পিরি। ঠিক আছে, মনে রাখতে পারবা এভাবে। সো এই হলো ঘটনা মোটামুটি। তো ইতিহাসটা এভাবে দেখলা, যা পড়া লাগবে দেখাই দিছি। এই যে একজন বিজ্ঞানী খুব বিরক্ত হয়ে গেছিল, লৌফ। উনি বলছিল, ভাই দেখ রে ভাই, ভাইরাস ভাইরাসই, এটা না জীবীয় বস্তু, এটা না জড় রাসায়নিক বস্তু, এটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যবর্তী কোনো একটা কিছু, কোনো একটা কিছু। ঠিক আছে, সো কোন বিজ্ঞানী কমেন্ট করছে যে সেটা দেখায় রাখলাম। আর এটা তো পড়াইছি স্ট্যানলি ভাইরোলজির জনক, এটাও পড়াইছি 8 থেকে 300 ন্যানোমিটার হচ্ছে এটার গড় দৈর্ঘ্য। ঠিক আছে, যা পড়াইছি। ভাইরাসের বিভিন্ন আকৃতি হয়ে থাকে, এগুলো আমরা সামনের দিকে দেখব। এই যে আবারও আসছে লৌফ নামে বিজ্ঞানীটার কথা, আবারও আসছে, খেয়াল করো, দেখছো আবারও সেম কথা। লৌফ বলছে, ভাই দেখ, লৌফ বিজ্ঞানীর
কথাটা আসলে ইম্পর্টেন্ট, এই জন্য মাথায় রাখবা। একজন বিজ্ঞানী উফ বলে খুব বিরক্ত হয়ে গেছিল, সেই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছে ভাইরাস ভাইরাস। দেখো এইটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ভাইরাস যে জীব এবং জ্বরের মধ্যবর্তী কিছু, এটার সপক্ষে প্রমাণ দিয়ে তোমাদের উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসতে পারে, অথবা অনুধাবনও আসতে পারে, মানে বিভিন্নভাবে আসতে পারে। সোজা কথা একটা সিকিউ তো দিতে পারে, ঠিক আছে? যে ভাইরাসের জীব এবং জ্বরের মধ্যবর্তী কিছু, ধরো একটা টিচার ক্লাসে লেকচার দিচ্ছে যে এমন একটা জিনিস আছে যেটা জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা কিছু, তারপর এরকম বলছে যে নিচের মানে টিচারের উক্তিটার তাৎপর্য বর্ণনা করো। তো তাহলে তোমাকে তো বর্ণনা করা লাগবে যে হ্যাঁ কেন বলছে, কারণ এটা জীবীয় বৈশিষ্ট্যও আছে, জড় বৈশিষ্ট্যও আছে। সো দুইটা থাকার কারণে এটাকে আসলে তাদের মধ্যবর্তী একটা কিছু বলাটা রাইট আছে। সো তাদের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় রাসায়নিক বৈশিষ্ট্য জানতে হবে। জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি, যে জড় কেমনে আমি বললাম, দেখো ভাইরাস হচ্ছে অকোষীয়, এখানে কোনো কোষ নাই, তার মানে আমি এমনিই বলতে পারতেছি যে হ্যাঁ আমি কারেক্ট, কোষ যার নাই সে তো মৃতই হবে। তারপরে অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়া হচ্ছে জীবনের সবচেয়ে ছোটতম সৃষ্টি, এর থেকে যদি নিচে কিছু হয় তাহলে সে জীবীয় কিছু হইতে পারে না, এটাও একটা প্রমাণ। অতি আণুবীক্ষণিক, অকোষীয়, অতি আণুবীক্ষণিক। তাহলে যেহেতু কোষ নাই, কোষ না থাকলে কি এগুলোর একটাই কি থাকা সম্ভব? সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারাটাস, এন্ডোপ্লাজম ইত্যাদি যা কিছুই বলো, কোনো কিছু কি থাকা সম্ভব কি সম্ভব না? সম্ভব না। তারপরে যার কোষ নাই তার বলে বিপাকীয় এনজাইম থাকবে, তার কি বিপাকীয় এনজাইম থাকার কথা? তোমরা আমাকে বলো, বিপাকীয় এনজাইম নাই, পুষ্টিক্রিয়া কি থাকার কথা? থাকবে না, ঠিক আছে? যদিও বিপাকীয় এনজাইমের পয়েন্ট একটা এক্সেপশন আছে, আমরা পরে দেখব। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য না, অবশ্যই ব্যাকটেরিয়া রোধক ফিল্টারটা বড় হবে, এখান দিয়ে ভাইরাস চুপ করে নিচে চলে যাবে। তার মানে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে যে ফিল্টার যোগ্য না, এটা দিয়ে বুঝাইছে অতি আণুবীক্ষণিক, অর্থাৎ ব্যাকটেরিয়ার থেকেও ছোট কিছু, যার মানে এটা জীবনের অস্তিত্ব না থাকার সম্ভাবনা এটার মধ্যে বেশি, এটা অণু, পরমাণু বা অন্য কিছু হবে। তারপরে আসো, ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম না। একটা জিনিস মনে রাখবা, জীবীয় কোনো কিছুর যদি জীবন থাকতে, কোনো কিছু যদি জীবন থাকে, ওটার এক নাম্বার জিনিস হচ্ছে এটা একটা কোষ থাকবে, এটা একটা কোষ থাকা প্রয়োজন, এটার লাইফে বৃদ্ধি থাকা প্রয়োজন। বৃদ্ধি মানে প্রজনন, বৃদ্ধি মানে প্রজনন, অর্থাৎ একটা থেকে দুইটা হবে, একটা থেকে দুইটা হবে, একটা কোষ থেকে দুইটা কোষ হবে, এই প্রজনন জিনিসটা থাকবে। এই ধরো আমার সামনে একটা চেয়ার আছে, এই চেয়ারকে আজকে যদি 1 মাস পরেও যদি আমি দেখি একটা চেয়ার থেকে দুটো চেয়ার হবে, জীবনও হবে না। তার মানে জড় বস্তুর কখনো বৃদ্ধি সম্ভব না, বুঝতো? তারপরে হচ্ছে তোমার এই দুইটা কথা সবসময় মনে রাখবা। তারপরে তারপরে তোমার হচ্ছে কোষ থাকলো না, বৃদ্ধিও নাই, স্বাধীনভাবে প্রজননক্ষম না, জীবকোষের সাহায্য ছাড়া। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি জীবকোষের সাহায্য ছাড়া, জীবকোষের সাহায্য পাইলে কিন্তু আবার ঝামেলাটা হয়ে যাবে। সো এটা হচ্ছে কাউন্টার পয়েন্ট এখানে পাবা জীবীয় বৈশিষ্ট্যতে। তারপর ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন বানানো যায়, তলানীকরণ করা যায়। আচ্ছা বলো তো এগুলো কাকে করি? কোনো একটা কেমিক্যাল রাসায়নিক বস্তু নিয়ে করি, কারণ রাসায়নিক বস্তু কি কখনোই জীবীয় হয়? হয় না। তাহলে কেমিস্ট্রিতে এই কেমিক্যাল নিয়ে আমরা ক্যালাসন করি, সেন্ট্রিফিউজ করি, এগুলো করি, তার মানে এটা বোঝা যাচ্ছে কি এগুলো যেহেতু করা যায় ভাইরাসকে নিয়ে, তার মানে অ্যাকচুয়ালি ভাইরাস নির্জীব, এটাই প্রমাণ করতেছে। রাসায়নিক করার মতো নিষ্ক্রিয়, বৃদ্ধি নাই, দেখছো আবারও বলছে বৃদ্ধি নাই, এটার বৃদ্ধি নাই মানে অর্থাৎ আকারেও বাড়ে না, ঠিক আছে, সংখ্যায়ও বাড়ে না, আকারেও বাড়ে না, সংখ্যায়ও বাড়ে না, তাহলে দৈহিক বৃদ্ধিও নাই, প্রজনন ক্ষমতাও নাই, মানে জীবকোষের সাহায্য ছাড়া। তাহলে ঠিক আছে, রাসায়নিকভাবে একটা দুইটা জিনিসের সমন্বয় জাস্ট। তারপরে দেখো এসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম, অ্যান্টিবায়োটিক এদের উপর কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, অর্থাৎ এটা নির্জীব, এটাই প্রমাণ করতেছে। কারণ অ্যান্টিবায়োটিক সবচেয়ে ক্ষুদ্রতম জীবের উপরও কাজ করে, তার মানে অ্যান্টিবায়োটিক যেহেতু তাদের উপর কাজ করতেছে না, তার মানে এটা মনে হয় নির্জীব। তো এগুলো হচ্ছে জড় রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্যের হিসেবে একটা মানে পয়েন্ট, সপক্ষে যুক্তি। সো এই যুক্তিগুলো কষ্ট করে তোমাদেরকে পয়েন্ট পয়েন্ট করে মুখস্থ করে ফেলতে হবে। 8টা পয়েন্ট বা 9টা পয়েন্ট যতগুলোই আসে না কেন, সর্বাধিক সংখ্যক পয়েন্ট মনে রাখার চেষ্টা করতে হবে। বইয়ে যতগুলো পরীক্ষার হলে যতগুলো উদ্গীরণ করা যায়, মেইন পয়েন্ট যাতে এগুলো মিস না যায়। তার যে কোষ নাই, কোষ না থাকলে কোষের যে অন্যান্য কোনো কিছু থাকবে না, এটাই তো 2টা পয়েন্ট চলে গেল। 3 নম্বর পয়েন্টে বলবা এটা ব্যাকটেরিয়ার থেকেও ছোট, উনি আণুবীক্ষণিক। 4 নম্বর পয়েন্ট ওই ফিল্টারের কথা বলে দিলা, 5টা পয়েন্ট চলে গেলো এমনি।
তারপরে অ্যান্টিবায়োটিকের কথা বলে দিলাম ব্যাকটেরিয়ার কথা বলতে বলতে। অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে তুলনা করতে করতে আসলে অনেকগুলো পয়েন্ট আসলে চলে আসবে, বুঝছো? তারপরে তো আরেকটা পয়েন্ট আছে বৃদ্ধির কথা, দৈহিক বৃদ্ধি নাই, প্রজনন করতে পারে না, ঠিক আছে? সো এগুলো বললেই তোমার মোটামুটি জড় রাসায়নিক বৈশিষ্ট্য চলে আসে। তাহলে আমি আবারও একটু সামারাইজ করি। মাথায় রাখবা কোষের কথা বলতে হবে, কোষ যে নাই, কোষ না থাকার কথা বলবা, কোষ না থাকলে কোষের কোনো উপাদানও থাকবে না সেগুলো নিয়ে বলবা। তারপরে হচ্ছে দৈহিক বৃদ্ধি নাই সেটা নিয়ে বললা, প্রজনন ক্ষমতাও নাই, সংখ্যা বৃদ্ধি করতে পারে না, স্বাধীন মানে জীবকোষের সাহায্য ছাড়া, এই কথাটা বলতে হবে, জীবকোষের সাহায্য ছাড়া। তারপরে এগুলো বলার পর ব্যাকটেরিয়ার সাথে এবার তুলনা করো, অতি আণুবীক্ষণিক, ব্যাকটেরিয়ার মধ্যে ফিল্টারযোগ্য না। তারপরে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিকের উপর কোনো কাজ করে না, লবণ ক্ষার এগুলো প্রতিরোধ সক্ষম। তারপরে সেন্ট্রিফিউজ করা যায়, তরলীকরণ করা যায়, এই করা যায়, তারপর ব্যাপন করা যায়, সাসপেনশন বানানো যায়, ইত্যাদি যা কিছু কেমিক্যালের সাথে করানো সম্ভব। তারপরে এটা জীবদেহের বাইরে রাসায়নিক কণার মতোই নিষ্ক্রিয়। তারপরে বলবা এটা রাসায়নিকভাবে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের একটা জাস্ট সমন্বয়, সমাহার, আর কিছুই না। তো এইভাবে করে করে তুমি একটা জড় রাসায়নিক পদার্থ, একটা অনেকগুলো পয়েন্ট, আমি তো 9টা পয়েন্ট বলে ফেলছি বলতে বলতে, ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু না, একটু বারবার পড়বা, দেখবা এমনি নিজেরই মনে আসতেছে, চলে অটোমেটিক চলে আসতেছে মনে। হ্যাঁ, এখন আসো জীবীয় বৈশিষ্ট্য। জীবীয় বৈশিষ্ট্য কি? পোষক কোষের অভ্যন্তরে যদি ঢুকতে পারে তাহলে কিন্তু খেলা 180 ডিগ্রি ঘুরে যাবে, সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তারপরে সংখ্যা বৃদ্ধি যদি করতে পারে, সেখানে নতুন সৃষ্ট ভাইরাস এবং মাতৃভাইরাসের মধ্যে যে বৈশিষ্ট্য ইকুয়াল থাকে, অর্থাৎ সমান সমান থাকে, এক্স্যাক্টলি কোষ বিভাজনের মতো। কোষ বিভাজনে যেরকম একটা মাতৃকোষ থেকে যখন অপত্যকোষ তৈরি হয়, অপত্যকোষের বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ হয়, তাহলে এক্স্যাক্টলি এখানেও একটা ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারতেছে, অর্থাৎ এখানে বৈশিষ্ট্য বজায় থাকতেছে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য, এটাও একটা প্রমাণ। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, জেনেটিক বস্তু ডিএনএ আরএনএ বিদ্যমান। বিশ্বাস করো, তোমার একটা জিনিস সংজ্ঞা মনে রাখবা যে লাইফ ইজ নাথিং বাট দ্য প্রেজেন্স অফ ডিএনএ অর আরএনএ। ডিএনএ আরএনএ যেখানেই আছে মনে রাখবা জীবনের ন্যূনতম পরিমাণ হইলেও অস্তিত্ব সেখানে থাকবে। তাহলে ডিএনএ আরএনএ পয়েন্ট, জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা পাচ্ছি, এটা এর থেকে বড় প্রমাণ কি হইতে পারে? এটা যে একটা জীবীয় বৈশিষ্ট্য ক্যারি করতে পারে, ঠিক আছে? তারপরে আসো সুনির্দিষ্ট মানে বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, এটা পড়াইছি, এটা ব্যাখ্যা করতে আর যাব না। এদের মিউটেশন, ভেরিয়েশন এগুলো হওয়া সম্ভব, বাংলাগুলোও পড়বা, পরিব্যক্তি, প্রকরণ, আমার নিজেরই মনে থাকে না বাংলাগুলো। অভিযোজন ক্ষমতা আছে। মিউটেশন, ভেরিয়েশন এগুলো কি? মিউটেশন মানে হচ্ছে ডিএনএতে কোনো আকস্মিক পরিবর্তন, অর্থাৎ ডিএনএ জিনের মধ্যে আকস্মিক পরিবর্তন হওয়া সম্ভব। তো এইগুলো তো জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক কথাবার্তা, এগুলো কোষের সাথে রিলেটেড। তো কোষ আবার কার সাথে রিলেটেড? জীবনের সাথে রিলেটেড, তাই না? তো এই হলো ঘটনা, এইভাবে করে করে পয়েন্ট আসতেছে আর কি, ঠিক আছে? তারপরে আসো ভেরিয়েশনের মধ্যে। ভেরিয়েশন কি? যে তোমার জিনের মধ্যে একটু এদিক থেকে এদিকে, এদিক থেকে সেদিকে কিছু চেঞ্জ হবে, এই চেঞ্জের কারণে ডিএনএটা কোনো নষ্ট হবে না, কিন্তু এখানে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, সেটা হচ্ছে ভেরিয়েশন। কিন্তু মিউটেশনে অনেক সময় দেখা যায় বৈশিষ্ট্য পরিবর্তন ছাড়াও মানে নষ্ট হয়ে যায় মানে ডিএনএটা। আচ্ছা, তারপরে আসো জিনগত পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন, ঘুরে ফিরে এগুলো সব একই কথা, এগুলো ঘটে, জাস্ট নামগুলো মুখস্থ রাখবা। মিউটেশন, ভেরিয়েশন, জেনেটিক রিকম্বিনেশন এগুলো ঘটে, তুমি জাস্ট লিখবা মিউটেশন ঘটতে পারে, পরিব্যক্তি ঘটতে পারে, মানে প্রকরণ ঘটতে পারে, অর্থাৎ ভেরিয়েশন ঘটতে পারে, জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন ঘটতে পারে, ওদের অভিযোজন ক্ষমতা আছে, এগুলো লিখে লিখে চলে যাবা। কিওয়ার্ডগুলো মুখস্থ রাখবা, তারপরে সুন্দর মতো চলে যাবা। তাহলে কিওয়ার্ডগুলো আবার কি মুখস্থ করি, চলো আমরা কি কি পড়লাম। 1 নাম্বার ডিএনএ আরএনএ আছে, জেনেটিক ম্যাটেরিয়ালস। 2 নাম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে পোষক কোষ পাইলে। 3 নাম্বার সংখ্যা বৃদ্ধি করলে আবার ভাইরাসের বৈশিষ্ট্য আবার অক্ষুণ্ণ থাকে। আরে বাবা রে বাবা। তারপরে তোমার হচ্ছে যে কি বললাম, ডিএনএ আরএনএ কথা বলছি, তো ডিএনএ আরএনএর সাথে রিলেটেড জিনগত পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন, ভেরিয়েশন, প্রকরণ, মিউটেশন বা পরিব্যক্তি, এগুলো সবই ঘটে, অভিযোজন ক্ষমতা আছে, সব লিখতে থাকো, হয়ে গেল, ঠিক আছে? এই যে একটা কথা বলছিলাম, এই বৈশিষ্ট্যগুলো ভিত্তিতে এই জন্য বলতেছে ভাইরাসকে জীব এবং জ্বরের সেতু বন্ধন, আর কিছু না। এখন আসো ভাইরাসের ভৌত গঠন, যেগুলো পড়াই ফেলছি, দেখো এগুলো পড়াইছি কিনা। কেন্দ্রীয় বস্তুর মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে? আচ্ছা, অত কিছু লাগবে না, নিউক্লিয়েট তুললো, এগুলো সামনে না হয় পড়বো, যাই হোক এগুলো হুদা কথাবার্তা, রিডিং দিয়ে নিও। ক্যাপসিড,
ক্যাপসিড হচ্ছে প্রোটিন আবরণ, বাহিরের দিকে থাকবে। তারপর এটা হেলিক্স আকৃতির হতে পারে, পলিহেড্রন টাইপের হইতে পারে। তো ওইগুলো দরকার নাই আসলে, এগুলো এক্সট্রা নতুন বইয়ে এগুলো অনেক কিছু এক্সট্রা চলে আসছে, এগুলো দরকার নাই। তারপরে ক্যাপসিডে কিছু সাব ইউনিট থাকবে, প্রতিটা সাব ইউনিট বা একককে কি বলবো, ক্যাপসোমিয়ার বলবো, ঠিক আছে, এটা পড়াইছি। তারপরে হচ্ছে দেখো ক্যাপসিডের বহিস্থ আবরণ তোমার মসৃণ বা কণ্টকিত হতে পারে। যদি ক্যাপসিডের বাহিরের আবরণগুলা, ক্যাপসিডের বাহিরের আবরণ যদি এরকম কণ্টকময় হয়, ঠিক আছে, তখন এই প্রতিটা কণ্টক বা প্রতিটা কাটাকে কি রাখবো, স্পাইক ডাকবো। আবার যদি এমন হয় বড় বড় কাটার মাঝখানে কিছু ছোট ছোট কাটাও ঢুকে গেছে, বড় কাটার মাঝখানে কিছু ছোট ছোট কাটা ঢুকে গেছে, তাহলে এগুলোকে বলতে হবে স্পাইকলেট। স্পাইকলেট, তাহলে বড় কাটাকে বলা হবে স্পাইক, ছোট কাটাকে বলা হবে স্পাইকলেট, জাস্ট জেনে রাখো। তারপরে আসো এনভেলাপ। এই যে কখনো কখনো এনভেলাপ থাকতে পারে, আবরণ থাকে, বহিস্থ আবরণ, অর্থাৎ যা পড়াইছি না ভাইয়া তাই। দেখছো যেগুলো পড়াইছি ভাইয়া ঘুরে ফিরে এগুলোই কিন্তু লেখা একটু বইয়ের মতো, বইয়ের ভাষায় লিখছে, আর কিছু না। ভৌত গঠন বলার পরে রাসায়নিক গঠন বলছে, জাস্ট এতটুকুই। আবারও সেম নিউক্লিক অ্যাসিডের কথা বলছে এবং ক্যাপসিডের কথা বলছে, আবার ঘুরে ফিরে সেম কথাবার্তাই বলছে। অর্থাৎ পরীক্ষা যদি ভাইরাসের গঠন আসে তুমি একটা গঠন দিয়ে চালা দিতে পারবা, ভৌত গঠন রাসায়নিক গঠন এত আলাদা করে লেখার দরকার নাই, টাইম ওয়েস্ট আসলে বেসিক্যালি। এখানেও সেম কথা বলছে যে কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড, সেটা হয় ডিএনএ হবে না হয় আরএনএ হবে, যে কোনো একটা হবে, কখনোই একই সাথে অবস্থান করবে না। এই কথাটাই ইম্পর্টেন্ট, যেটা বারবার ঘুরে ফিরে আমি তোমাকে প্রথম থেকে পড়াচ্ছিলাম, ঠিক আছে। আমরা এখন রিভিউ করতেছি যা পড়তেছি। দেখো অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, এই কথাটা সবচেয়ে ভুয়া কথা, বা তোমাদের বইয়ে লেখে উদ্ভিদ ভাইরাসগুলো জেনারেলি বলে আরএনএ এবং প্রাণী ভাইরাসগুলো বলে জেনারেলি ডিএনএ ভাইরাস হয়। বাট এটার উল্টাটাই বেশি দেখা যায়। যেমন আমি যদি বলি ইনফ্লুয়েঞ্জা, করোনা, তারপর হচ্ছে যে আরও অনেকগুলো ভাইরাস, হ্যাঁ, এইচআইভি, এগুলো সবগুলো ভাইরাস তো প্রাণী ভাইরাস, কিন্তু এগুলো তো আরএনএ ভাইরাস, তাই না? সো এই জন্য আসলে এই কথাটার আসলে ভিত্তি নাই, বাট এই কথাটা তাও লেখে কেন জানি আমি জানি না, এই কথাটার আসলেই ভিত্তি নাই। অধিকাংশ ক্ষেত্রে উদাহরণগুলো এরা উল্টা দিকে যায় আর কি। আচ্ছা, তো এই যাই বলছে যে ফুলকপি উদ্ভিদ ভাইরাস হওয়া সত্ত্বেও ফুলকপি মোজাইক ভাইরাস কিন্তু ডিএনএ ভাইরাস, আমরা পড়ছি। সো এতগুলো কথা লেখার দরকার নেই, যখন তোমাকে গঠন লিখতে হবে গঠনে জাস্ট এই এতটুকু কথা লিখলেই এনাফ, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কথা লিখলেই মোর দেন এনাফ। তারপরে আসো ক্যাপসিড, পড়াই ফেলছি ভাইয়া, যা পড়ানো এখানে তাই বলছে, যা পড়াইছি। এখন এখানে কি এক্সট্রা আছে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। দেখছো আমি তোমাকে ওইখানে একবারেই বলাই ফেলছি যে এগুলো সর্দি জ্বরে হাঁচি কাশির উদ্রেক ঘটাইতে পারে। বহিস্থ আবরণ বা এনভেলাপ, দেখছো এখানে একবার এনভেলাপ লিখছে, একবার বহিস্থ আবরণ লিখছে, দুইটাকে আলাদা জিনিস, একবারে লিখলে কি হইতো, কোনো সমস্যাই ছিল না, তাও লিখছে, ফাইজলামের অন্ত নাই। দেখছো লিপোপ্রোটিন যদি থাকে, আবিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলে। তারপর না থাকলে এই পয়েন্টে এবার নতুন অ্যাড করছে, আগে ছিল না, নগ্ন ভাইরাস বলছে। দেখছো আমি যে বলছি ল্যাংটা ভাইরাস, আমি কি মিথ্যা কথা বলছি? না ভাইয়া, যদি এনভেলাপ না থাকে সেটা হচ্ছে নেকেড ভাইরাস, বুঝছো ভাইয়া, নেকেড ভাইরাস। সব নিয়ে আসছে আমাদের মেডিকেলে পড়াশোনা, কি আর করার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস এনজাইমের কথা বলছে, আমি বলছিলাম একটা এক্সেপশন আছে, এই এক্সেপশনটা হচ্ছে এনজাইমের কথা, এটা আগে ছিল না বইয়ে, এটাও তোমাদের নতুন আছে, নতুন বলতে একদম নতুন না, এটা আগের এডিশনেও ছিল। সো এনজাইমের কথাটা হচ্ছে নতুন। এনজাইম বলছিলাম বিপাকীয় এনজাইম থাকে না, এটা একটা পয়েন্ট বলছিলাম এখানে, বাট দেখো ভাইয়া বিপাকীয় এনজাইম থাকে না, পুষ্টিক্রিয়া থাকে না, কিন্তু এটার একটা বিপরীত এক্সাম্পলও আছে, সেটা হচ্ছে এক্সেপশন, যে ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজ, কোন ব্যাকটেরিওফাজ? T2 ব্যাকটেরিওফাজে লাইসোজাইম নামের এনজাইম আছে, লাইসোসোম না কিন্তু, লাইসোজাইম, 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 লাইসোজাইম এনজাইম থাকে, তাও এটার লেজে থাকে। কোথায় থাকে ভাইয়া? লেজে। কোথায় থাকে ভাইয়া? লেজে থাকে, লেজে থাকে। T2 ব্যাকটেরিয়াতে যদি তোমরা একটু আঁকি দেখাই, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে লেজ, এই লেজ অংশের মধ্যে থাকে হচ্ছে তোমার লাইসোজাইম এনজাইম, মাথায় থাকে না, বুঝছো? T2 ব্যাকটেরিওফাজে লাইসোজাইম এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ এনজাইম থাকে। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এইচআইভি ভাইরাসগুলোকে রেট্রোভাইরাস বাকে। আমরা এগুলো কোষের ঘটনা পড়ে আসছি, রেট্রোভাইরাস কেন বলে? কারণ তাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি? উল্টা ঘটনা, আরএনএ থেকে ডিএনএ হওয়া,
ঠিক আছে, আমাদের মনে থাকার কথা, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। তো রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। কি? ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। মনে থাকবে আশা করি। হ্যাঁ, আমরা আজকে শেষ করে দেবো আর 5 মিনিট হাইয়েস্ট, আর বেশিক্ষণ পড়লে মাথায় ধরবে না আমি জানি, দরকারও নাই। দেখো, আকৃতি অনুযায়ী কিছু ভাইরাস থেকে ভাগ করা হয়: দণ্ডাকার ভাইরাস, গোলাকার ভাইরাস, ঘনক্ষেত্রাকার, ব্যাঙ্গাচি, সিলিন্ড্রিক্যাল, ডিম্বাকার। এইগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আসবে হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে কি আসবে ভাইয়া? এমসিকিউতে আসবে দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল কি, গোলাকার ভাইরাসের এক্সাম্পল কি, ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার বা পাউরুটি আকার ভাইরাসের এক্সাম্পল কি, এগুলো আসবে পরীক্ষায়। তো এগুলো কেন মনে রাখবো? মনে রাখার জন্য আসি না তোমাদের ভাইয়া, মরে তো যাই নাই, ঠিক আছে না? আসি তো আলহামদুলিল্লাহ। সো আসো পড়াই দিই। মাথায় রাখবা দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল মনে রাখার জন্য মনে রাখবা এটিএম। এটিএম বুথের কথা মনে রাখবা। কি মনে রাখবা ভাইয়া? এটিএম। ঠিক আছে, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং এটা দিয়ে মামস ভাইরাস। শেষ। কি বললাম? আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং এম দিয়ে মামস। দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। কি সোজা, কি সোজা, কি সোজা। আসো, গোলাকার ভাইরাসের এক্সাম্পল কি মনে রাখবা? মনে রাখবা তোমার একটা বন্ধু হচ্ছে গোলগাল। গোলগাল বন্ধুর নাম হচ্ছে কি? গোলগাল বন্ধুর নাম হচ্ছে টিপু, টিপু সুলতান। গোলগাল বন্ধুর নাম হচ্ছে টিপু সুলতান। ওই তোমার গোলগাল ফেসের চেহারার বন্ধু টিপু সুলতান, সে বিদেশে গেছে পিএইচডি করতে। কি করতে গেছে ভাইয়া? পিএইচডি করতে গেছে। তাহলে লেখো, গোলগাল বন্ধু টিপু পিএইচডি করতে গেছে। আমি পুরোটা লিখলাম না, ঠিক আছে? টিপু করতে গেছে পিএইচডি। টিপু, টিআইভি, টিআইভি, টিপু, টিআইভি, পি দিয়ে পোলিও, এইচ দিয়ে এইচআইভি, টিআইভি, এইচআইভি, খুব মিলে। তারপরে ডেঙ্গু। শেষ। দেখো, এগুলোই কি গোলাকার ভাইরাসের এক্সাম্পল কিনা? দেখো দেখো দেখো, এগুলোই এক্সাম্পল। লেখো লেখো লেখো, ঠিক আছে? ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, পাউরুটি আকার ভাইরাস মনে রাখবা। পাউরুটি, ঠিক আছে? পাগল একটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হাবাগোবা লোক। ওই হাবাগোবা লোককে আমি পাউরুটি ধরাই দিলাম, আরে কি সে কি মহা খুশি। তাইলে হাবাকে পাউরুটি ধরাই দিলে সে অনেক খুশি হয়ে যায়। তার কারণে আমি দিয়ে দিব এই ভাইরাসের নাম হচ্ছে হাবা। সো হাবা দিয়ে হারপিস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস, হারপিস এবং ভ্যাকসিনিয়া ভাইরাস, তাকে পাউরুটি ধরাই দিলে সে হচ্ছে খুশি। তাই পাউরুটি ভাইরাস হচ্ছে হাবা বা ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার। ঠিক আছে? বেঙ্গাচি আকার, টেটপোল। টেটপোল আকার মানে হচ্ছে সব টি সিরিজের ভাইরাস। টি সিরিজের ভাইরাস কোনগুলো? T2, সরি ইরেজারটা নেই, T2, T4, T6 এগুলো। ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, ইবোলা ভাইরাস, স্ট্রিক ভাইরাস, এমনিই মনে থাকবে একবার বললে। ডিম্বাকার ভাইরাস, এটা কয়েকবার পরীক্ষা আসছে বিভিন্ন জায়গায়। ইনফ্লুয়েঞ্জা, এটা খুব ভালো করে মনে রাখবা। ঠিক আছে? একজনে বলছে ভাইয়া, আগে এটা ছন্দ দিয়ে পড়াইতাম না। একজনে বলছে ভাইয়া আমি তো ভুল করে আসছি পরীক্ষায়, এটা আপনি পড়ানোর পরও ভুল করে আসছি। এখন বলছি আরে তাহলে কেমনে মনে রাখানো যায়? এবার আমিও চিন্তায় পড়ে গেলাম কেমনে মনে রাখানো যায়। পরে আমি বের করতে পারলাম যে এটা আসলে একটা সহজভাবে মনে রাখা যায়। সেটা হচ্ছে মনে রাখবা ইন্ডিয়া, সেটা মনে রাখবা ইন্ডিয়ার কথা। ঠিক আছে? যদিও আমরা ইন্ডিয়াটা পছন্দ করি না, কিন্তু ইন্ডিয়ার কথা দিয়ে আমরা এখানে ছন্দ মনে রাখবো। সো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিম্বাকার। শেষ। ডিম্বাকার ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার। শেষ। দেখো কত সহজ। এমসিকিউর জন্য সব কভার হইলো কি হয় নাই? দেখো দেখো দেখো, হয়ে গেছে দ্রুততম সময়ে। ডিএনএ ভাইরাসের এক্সাম্পল এবং আরএনএ ভাইরাসের এক্সাম্পল আগেই পড়াই ফেলছি রে ভাইয়া। কিন্তু একটা কথা বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে পার্ভো ভাইরাস এবং রিও ভাইরাসের কথা। দেখো, এই দুইজন বান্দা হচ্ছে একটা এক্সেপশন, যে এই পার্ভো ভাইরাস একটা ডিএনএ ভাইরাস, ঠিক আছে, বাট তার ডিএনএটা একসূত্রক। আবার রিও ভাইরাসের আমরা আরএনএ জানি একসূত্রক, কিন্তু রিও ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। এটা একটু খেয়াল করবা। তাহলে পার্ভো ভাইরাসের মধ্যে, অর্থাৎ পার্ভোভিরিডি গোত্রের পার্ভো ভাইরাসের মধ্যে আছে কি এক্সাম্পল? 5X174 এবং M13 কলিফাস। ঠিক আছে? একটু মাথায় রাখবা। রিও গোত্রের মধ্যে কি আছে? রিও ভাইরাস এবং ধান গাছের বামন রোগ, ধানের বামন রোগ। একটু এক্সাম্পলগুলো মনে রাখবা কষ্ট করে। শেষ। দেখো দেখো তোলা হয়েছে কিনা, আমি মুছতেছি না, দেখো তোলা হয়েছে কিনা। দেখো
মুছে দিলাম। এগুলো লাগবে না, উদ্ভিদ ভাইরাস, পানি ভাইরাস, এগুলো একটা রিডিং দিবা, এগুলা রিডিং মারবা, লাগবে না। আচ্ছা, অন্যভাবে ভাগ করছে সাধারণ ভাইরাস, রেট্রোভাইরাস। আমরা জানি এইচআইভি একটা রেট্রোভাইরাস, এটা তো পড়বাই, তাই না? এইটা পড়বাই। এইচআইভি একটা রিট্রোভাইরাস। কেন রিট্রোভাইরাস তোমরা জানো? এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, যেটার কারণে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, ভাইরাল আরএনএ থেকে ডিএনএ হয়। একটা জিনিস মনে রাখবা, ফাজ শব্দের অর্থই হচ্ছে ভাইরাস। ফাজ শব্দের অর্থ হচ্ছে ভাইরাস। তাহলে সামনে যদি ব্যাকটেরিওফাজ লাগাও, মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে যে খায়, যে ভাইরাস। অর্থাৎ ই কোলাই একটা ব্যাকটেরিয়া আছে, এই ই কোলাই ব্যাকটেরিয়াকে যে অ্যাটাক করে, একটা ভাইরাস অ্যাটাক করে, তাহলে এই ভাইরাসটার নাম হবে একটা ব্যাকটেরিওফাজ, তাই না? সে হবে কি একটা ব্যাকটেরিওফাজ, অর্থাৎ ব্যাকটেরিয়াকে খায়। ফাজ মানে হচ্ছে খায়, খাদক, খাদক ব্যাকটেরিয়া। তাহলে কাকে খায়? ব্যাকটেরিয়াকে খায়, তাহলে এই জন্য হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাহলে এই ভাইরাসটা ধরো হচ্ছে আমাদের টি2 ভাইরাস, তাহলে এটাকে একসাথে বলবো কি? টি2 ব্যাকটেরিওফাজ। বুঝা গেছে? তারপরে সায়ানোফাজ, অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়াকে যে খায়, যে ভাইরাস খায়, তাহলে ধ্বংস করে, তাহলে তাকে আমরা বলবো সায়ানোফাজ। এগুলোর এক্সাম্পল খুব ইজি, LPB1, LPB2 ইত্যাদি এগুলো আছে। যাই হোক, এগুলো দরকার নেই, এত বেশি ইম্পর্টেন্ট না, বাট পড়াই দিলাম। কই রে বাবা, আমরা ভাইরাস টপিকটাই আজকে দ্রুততম সময়ে শেষ করার ট্রাই করলাম। কতটুক পারছে জানি না, আমরা আরও বাকি রয়ে যাবে। দেখো, এটা একটু কষ্ট করে পড়ে নিবা। আমি পড়াইছি, এটা পড়ে নিবা। এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, কেন সুনির্দিষ্টতা দেখাই তাদের পরজীবী। প্রোটিন আবরণ বা ক্যাপসিডটাই আসলে ডিটারমাইন করে সুনির্দিষ্টতা, কারণ রিসেপ্টর সাইট সব জায়গায় গিয়ে লাগবে না, বুঝছো? এটা দেখাইছি, এই জন্যই আসলে ঘটনাটা ঘটে। তাহলে ভাইরাসের পরজীবিতা কেন বাধ্যতামূলক এবং কেন সুনির্দিষ্ট, এগুলো এখান থেকে বুঝতে পারবা এই জায়গাগুলো পড়লেই। একটু রিডিং দিবা, এই জন্য এই জায়গাটা একটু রিডিং মারবা, এই জন্য। হ্যাঁ, রিডিং মারবা। ইমার্জিং ভাইরাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্যারাটা পুরাটাই পড়বা, কারণ এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতেই পারে যে ইমার্জিং ভাইরাস সম্পর্কে বলতে কি বোঝায়, এভাবে করে। তাহলে দেখো, ভাইরাসের পরজীবিতা অত্যন্ত সুনির্দিষ্ট হওয়া সত্ত্বেও কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক থেকে সম্পর্কহীন একটা নতুন প্রজাতিতে রোগ ছড়ায় দিতে পারে। যেমন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা রোগের প্রকৃত পোষক ছিল পাখি, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা আগে পাখিদের হইতো, সেখান থেকে আমাদের হওয়া শুরু করছে। বুঝতে পারছো কি ঝামেলা? তাহলে ইনফ্লুয়েঞ্জা দেখো, তাইলে এরপরে কি কি বলছে, এই যে এখানে এক্সাম্পলগুলো দিস, করোনা ভাইরাসটাও এখানে অ্যাড করে দিবা, ঠিক আছে? ইভেন ইনফ্লুয়েঞ্জাও ইমার্জিং ভাইরাস, বাট ইনফ্লুয়েঞ্জা আসলে অনেক আগেই চলে আসছে, তো এটাকে আর এখন আর ইমার্জিং ভাইরাস না বললেও হয়, কারণ প্রায় 100 বছর হয়ে যেতেছে আমাদের পৃথিবীতে যে ইনফ্লুয়েঞ্জা এখন মানুষে রোগ সৃষ্টি করে, সো এই জন্য আসলে এটাকে আর ইমার্জিং ভাইরাস না বললেই ভালো। এখন আরও কিছু শব্দ আছে ভাইয়া, এই শব্দগুলা আমার জানতে হবে। সেটা হচ্ছে সাব ভাইরাল সত্তা, অনেকগুলো কথা আছে, এটা দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব, এর বাইরে আর যাব না, ঠিক আছে? আজকের ক্লাসটা এখানেই শেষ করব সাব ভাইরাল সত্তা দিয়ে। 3টা ওয়ার্ড, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন, আর কি আছে, স্যাটেলাইট। স্যাটেলাইট নিয়ে দরকার নেই, 3টা শব্দ পড়লেই আমাদের এনাফ। তো 3টা শব্দ তোমাদেরকে একটু বুঝায় আসো। আসো ভাইয়া, আমি আমার মতো করে বুঝাচ্ছি। হ্যাঁ, ভাইরাস, দেখো ভাইরাসে আমরা জানি নর্মালি নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিন ক্যাপসিড থাকবে, তাই না? N+P। যদি দুইটা জিনিসে থাকে তাহলে সেটাকে আমরা ডাকবো কমপ্লিট ভাইরাস, সম্পূর্ণ ভাইরাস, অর্থাৎ এখানে সব কিছু আছে। আবার বলতে পারি ইনকমপ্লিট ভাইরাস, যেখানে সব কিছু নাই, কোনো একটা মিসিং, হয় প্রোটিন ক্যাপসিড নাই, নাইলে নিউক্লিক অ্যাসিড নাই, কোনো একটা না কোনো একটা মিসিং আছে। তাহলে সমস্যা হচ্ছে কি, কমপ্লিট ভাইরাসের মধ্যে দুইটা জিনিসই থাকবে, আর এটার মধ্যে যে কোনো একটাই থাকবে, একটা মিসিং থাকবে। তো কমপ্লিট ভাইরাস রোগ তৈরি করতে পারে, আবার রোগ তৈরি নাও করতে পারে, অর্থাৎ ইনফেকশাস
নন ইনফেকশাস, অর্থাৎ সংক্রামক অসংক্রামক, বাংলায় বললে সংক্রামক মানে রোগ তৈরি করতে পারে, অর্থাৎ আমি লিখে ফেলো, এত কথা লিখতে ভালো লাগে না, সংক্রামক বা রোগ সৃষ্টি করতে সক্ষম। তাহলে যেই ভাইরাসটা, যেই কমপ্লিট ভাইরাস রোগ সৃষ্টি করতে সক্ষম, সংক্রামক, তাকে আমরা বলবো, তাকে একটা উপাধি দেওয়া উচিত না, তাদেরকে একটা গার্ড অফ অনার দেওয়া উচিত না? তাকে গার্ড অফ অনার দিয়ে আমি বলবো তার নাম হবে ভিরিয়ন। কেন বড় করে অন লিখছি? মনে রাখার জন্য। মনে রাখবা দ্য ইনফেকশন ইজ অন, অর্থাৎ সে ইনফেকশন তৈরি করতে সক্ষম, সে নিজে রাইট সাইন দেখেছে, আই এম অন, আমি কমপ্লিট ভাইরাস, আমার সব কিছু আছে, নিউক্লিক অ্যাসিড প্রোটিন আছে, প্লাস আমি রোগ তৈরি করতে সক্ষম। তাহলে আমি সব দিক থেকে অ্যাক্টিভ, সব দিক থেকে অন, সো হি ইজ ভেরি অন। সেইভাবে করে মনে রাখবা, হ্যাঁ, এভাবে করে মনে রাখলে মনে থাকবে। এখন যে নন ইনফেকশাস, ভাইরাস নামে কলঙ্ক, দেখো সব কিছু থাকা সত্ত্বেও সে রোগ তৈরি করতে পারে না, অর্থাৎ অসংক্রামক বা রোগ তৈরি করতে অক্ষম, রোগ তৈরিতে অক্ষম, রোগ তৈরিতে অক্ষম। তাহলে সে তো ভাইরাস নামে কলঙ্ক। তাহলে এই কলঙ্কটার একটা নাম দেওয়া দরকার ভাই, কলঙ্করও একটা নাম দেওয়া দরকার। তাহলে তাকে কি ডাকবো? দেখো তোর আছে নিউক্লিক অ্যাসিড, তোর আছে ক্যাপসিড, তাহলে তোর নাম জাস্ট যা আছে তার ভিত্তিতে দিব, তোকে আর ভাইরাস ডাকবো না, তুই ভাইরাস নামে কলঙ্ক, তোরে ভাইরাস ডাকবো না, তোকে জাস্ট নিউক্লিক অ্যাসিডের জন্য নিউক্লিও ডাকবো, আর ক্যাপসিড থাকার জন্য ক্যাপসিড ডাকবো। সো তার নাম হবে নিউক্লিও ক্যাপসিড। এটাই পরীক্ষায় আসে। নিউক্লিও ক্যাপসিড কি? যে এটা সম্পূর্ণ ভাইরাস, বা ব্যবহার করে বলবা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি এমন একটা সত্তা যেটা রোগ তৈরিতে অক্ষম, রোগ তৈরি করতে সক্ষম নয়, তাকে আমরা ডাকবো নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও, ওটা বাদ গেছে, নিউক্লিও ক্যাপসিড। এখন আসো ইনকমপ্লিট ভাইরাসে। সো ইনকমপ্লিট ভাইরাসের মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড হিসেবে সব থাকে না, ডিএনএ নাকি আরএনএ? আরএনএ। তাহলে ধরো শুধুমাত্র আরএনএ আছে, শুধুমাত্র একটা আরএনএ আছে, এই আরএনএটাই রোগ তৈরিতে সক্ষম, তাহলে তাকে একটা উপাধি দেওয়া লাগবে, রোগ তৈরিতে সক্ষম। তাহলে সেটার নাম হবে ভিরয়েড। এখানে কি অন আছে? নাই, তার মানে এটা কিন্তু ভিরিয়ন না। সবাই ভিরিয়ন আর ভিরয়েডের মধ্যে অনেক প্যাচ লাগায়, এই জন্যই আমি এটাকে অন করে বলাইছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে ভিরয়েড, যেটা একটা সংক্রামক আরএনএ। তাহলে জাস্ট মাথায় রাখবা, সংক্রামক আরএনএ কে ভিরয়েড বলে। এটুকু যদি বলতে পারো সংজ্ঞা, মোর দেন এনাফ। তাহলে শুধুমাত্র আরএনএ আছে, সংক্রামক আরএনএ। তারপরে ধরো শুধুমাত্র প্রোটিন আবরণ আছে, শূন্য প্রোটিন আবরণ আছে, হ্যাঁ, শুধুমাত্র শূন্য প্রোটিন আবরণ আছে, সেটাও রোগ তৈরিতে সক্ষম। কি অবাক করা বিষয়, কমপ্লিট ভাইরাস না তাও সক্ষম, কি অবাক করা বিষয়। অর্থাৎ সংক্রামক শূন্য প্রোটিন আবরণ, সেটার নাম কি দিব? সেটার নাম দিতে হবে আমার প্রিয়ন, নাম দিতে হবে প্রিয়ন। সো দেখো প্রোটিন আবরণ থেকে মনে থাকবে প্রিয়ন, তাহলে দেখো আমার মনে থাকবে যে সম্পূর্ণ কমপ্লিট ভাইরাস যেটা রোগ তৈরিতে সক্ষম সেটা ভিরিয়ন, আবার যে প্রোটিন আবরণ আছে রোগ তৈরিতে সক্ষম সে হচ্ছে প্রিয়ন। সো পি মিল আছে, সো প্রোটিন আবরণ প্রিয়ন। তাইলে সংক্রামক আরএনএটা যে ভিরয়েড হবে এটার আলাদা করে মনে রাখার টেকনিক দরকার নাই। পি মিল আছে, এখানে ভি মিল আছে, আবার অন মিল আছে, তাহলে এটা ভিরয়েড হবে, এটা আলাদা করে মনে রাখার দরকার পড়বে না। এখন এগুলো বুঝে গেছো? দেখো এটা বুঝে গেলে শেষ, কাহিনী শেষ। এখন কিছু ভিরয়েডের এক্সাম্পল লাগবে, কিছু প্রিয়নের এক্সাম্পল লাগবে, আর কিচ্ছু না। এক্সাম্পল পড়ায় শেষ আজকের ক্লাস। ভিরয়েডের এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস ডি, তারপর হচ্ছে নারকেলের ক্ষেত্রে নারকেলের ক্যাডাং রোগ, ঠিক আছে? দুইটা এক্সাম্পল পড়বা। প্রিয়নের ক্ষেত্রে প্রিয়নের এক্সাম্পল অনেকগুলো আছে, ম্যাটকাও আছে, স্ক্র্যাপি আছে, তারপরে আরেকটা আছে প্রবাবলি, কই ম্যাটকাও, স্ক্র্যাপি, আরেকটা ছিল ওই যে কুরু এন্ড ক্রোয়েটসফিল্ড। হ্যাঁ, একটা জিনিস মজার একটা বিষয় আছে, সবগুলোর মধ্যে ক এর একটা কম্বিনেশন আছে, ক ক ক। দেখো কুরু এবং ক্রোয়েটসফিল্ড রোগ, তারপর স্ক্র্যাপি, স্ক্র্যাপির মধ্যে একটা ক আছে, ক আছে স্ক্র্যাপি, তারপর হচ্ছে তোমার এই যে ম্যাট কাউয়ের মধ্যেও ক আছে। স্যার একটা ক থাকার একটা বিষয় আছে, এভাবে করেও চাইলে মনে রাখতে পারো আর কি, ঠিক আছে? আর কিছু না এখানে। হ্যাঁ,
সো পরবর্তী ক্লাসে আমরা কি পড়া শুরু করব দেখে রাখি। আমরা টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে জানবো, আমরা ব্যাকটেরিওফাজ নিয়ে জানবো, কোভিড-19 নিয়ে কিছুটা জানবো, দেন লাইটিক চক্র, লাইসোজেনিক চক্রে ঝুঁকে যাব। আচ্ছা, পরের ক্লাসে আমরা এগুলো পড়বো, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং এরপরে শেষমেশ আমরা অর্থনৈতিক গুরুত্বে চলে যাব। হ্যাঁ, বাকি জিনিসপত্র তো দাগাই দিব, অর্থনৈতিক গুরুত্বে ডিরেক্ট চলে যাব। আর এই চারটা একটু পড়াবো না হয় হালকা। আর হ্যাঁ, হেপাটাইটিস ভাইরাস নিয়ে পড়াইতে হবে। আর ডেঙ্গুটা নিয়ে একটু আলোচনা করে দিতে হবে, ডেঙ্গু হেপাটাইটিস রোগ, এগুলোই পড়াবো। তাইলে পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা ভাইরাস শেষ করে দিতে পারবো, যদি একটু সময় দিয়ে পড়াই আর কি। হ্যাঁ, আর না হইলে আরেকটু এর পরের ক্লাসে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ঠান্ডা মাথায় বুঝবো। সো আজকের জন্য এতটুকুই। দেখো আরো কোনো প্রশ্ন আছে কিনা, আমি 1 মিনিট ওয়েট করি, যদি প্রশ্ন থাকে আমি সেগুলো উত্তর দিব। ডান ভাইয়া, ওকে। ভাই লাইভ ভিডিওতে মেসেজিং করতেছে, হোয়াট এ ফিলিং। কিসের ফিলিং পাইতেছো ভাই আমি জানি না, যাই হোক কিছু ফিলিং আমারও ধার দাও। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আমি আপাতত দেখতেছি না, আসলে দেখছি না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। ভালো থাকো তোমরা। আমরা পরবর্তী বুধবার ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি ভাইরাসের টপিক শেষ করে দেবো।